সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সেনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ব্যাপার। আমরা যারা কাজ করছি সাইকোথেরাপিস্ট হিসাবে আমাদের নিয়ে একটু কথা বলতে চাইছি শুরুতে। সেটা হচ্ছে যে আমরা যারা আমরা মানুষের কথা শুনছি, আমাদের কাছে তো কেউ গুড নিউজ নিয়ে আসে না। গুড নিউজ নিয়ে একদম আসে না বলবো না, তারা যখন একটু ভালো থাকে তখন একটা টেক্সট করে, মাঝে মধ্যে হয়তো একগুচ্ছ ফুল কেউ কেউ নিয়ে আসে, কিন্তু সেটা খুব রেয়ারলি হয়। আমাদের হয়তো কারো ইচ্ছে হলে সে এসে হয়তো একটু সম্মান জানিয়ে যায়, কিন্তু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের সব নেগেটিভ কথা নিয়ে নাড়াচাড়া করতে হয়। সবাই নেগেটিভ কথা এসে বলে, প্রচুর কান্নাকাটি করে, তাদের কান্নার যে একটা কান্নাতে যে বাতাসটা ভারী হয় সেই বাতাসটা আমাদেরকেও ভারী করে দেয়। তো এই যে আমাদের এত ভারী জিনিস নিয়ে কাজ করতে হচ্ছে, তাতে করে আমাদের মনটা ভারী হয়ে যায় এবং আমাদের জীবনেও অনেক কিছু ঘটে যায় চলার পথে, সেটারও একটা লোড সবার উপরেই কম বেশি থাকে। সেই জন্য আমরা যারা এই কাজটা করছি, এত লোড নিচ্ছি, মানুষের কষ্টগুলোকে ক্রমাগত শুনছি এবং সেই ব্যথাটা আমরাও অনুভব করছি ভেতরে, তাদের ব্যথাটা আমাদেরও কিন্তু স্পর্শ করে ফেলে। তো সেটার সাথে এবং আমাদের নিজের ব্যথাও, যখন পেছনের ব্যথাও এসে আমাদেরকে একসাথে ওটা জড়ো হয়, তখন কিন্তু আমরা খুব কষ্টে পড়ে যাই। সেজন্য আমরা যারা কাজ করছি আমাদের কেন সাইকোথেরাপি নেওয়াটা খুব জরুরি। এবং আমি যদি নিজের কথা বলি, আমি কিন্তু অনেক বেশি থেরাপি নিয়েছি, আমি কখনোই সুযোগটা হারাইনি। আমাদের যত ট্রেনার এসছেন বাইরে থেকে, আমি চেষ্টা করেছি তাদের সাথে থেরাপি নেওয়ার এবং আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। আমি বলবো আমার জীবনে এটা শ্রেষ্ঠ পাওয়া যে এত ভালো থেরাপিস্টের কাছে থেরাপি নেওয়ার সুযোগ হয়েছে। তো সেটা একটু কেন প্রয়োজন আমাদের, আমি কিছুটা বলে ফেললাম। আমাদের যারা অতিথি আছে তারা আরেকটু হয়তো অ্যাড করবে সুন্দর করে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে যারা আছে তারা আগেও এসছে আমাদের অনুষ্ঠানে। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আজহারুল ইসলাম হচ্ছে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট ও এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগে এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। আর আরেকজন হচ্ছে তামিমা তানজিন। তামিমাও আগে এসছে, ও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। তো কি বলবে তামিমা, তুমি সিনিয়র, তুমি যদি শুরু করো, তারপরে আজহারকে একটু সুযোগ দাও। ধন্যবাদ ম্যাডাম। অ্যাকচুয়ালি যারা সাইকোথেরাপি করে থাকেন, প্রথম কথা তারা প্রথমে একজন মানুষ, তারপর সাইকোথেরাপিস্ট, বা এটা তার প্রফেশন বা যেটাই হোক। তো ৮-১০ জন মানুষের মতো তারও আবেগ আছে, তার দুঃখ কষ্ট, অনেক চাপ থাকে, রাগ থাকে, দুঃখ থাকে। এই জিনিসগুলো আসলে আমরা যদি ঠিকমতো প্রসেস না করি, তখনই এই অ্যাজ এ সাইকোথেরাপি যেটা আমরা করতে যাচ্ছি সেটাতে এফেক্ট হবে। যেমন ধরেন, আমরা সারাদিন অন্যের কষ্টগুলো নিচ্ছি, অন্যের সমস্যাগুলো শুনছি, সেগুলো কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে। এগুলো যদি আমরা ঠিকমতো প্রসেস না করি, তখন আমাদের মধ্যে একটা বার্ন আউটের সুযোগ হয়ে যায় এবং এটা অ্যাক্সিডেন্টালি হোক অথবা সেলফ অ্যাওয়ারনেসের অভাবেই হোক, এটা বের হয়ে আসতে পারে। এটা কিন্তু রোগীর জন্য, তার নিজের জন্য এবং তার চারপাশে যারা আছে সবার জন্য ক্ষতি হতে পারে। তো ৮-১০টা মানুষের মতো একজন সাইকোথেরাপিস্টেরও এই নিজের জন্য সাইকোথেরাপি নেওয়াটা খুব জরুরি। এটা আসলে কোনো দুর্বলতা নয়, এটা তার স্ট্রেংথ। সে নিজেকে সুস্থ রেখে অন্যের জন্য তৈরি হচ্ছে। এখন আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে, যেমন ধরেন একজন সার্জন, মানে যারা সার্জারি করে, উনি রেগুলার হাত যদি সেইভাবে পরিষ্কার না করেন, কন্টামিনেটেড থাকেন, তখন আমরা কি তাকে বিশ্বাস করতে পারবো? তো এরকমই একজন সাইকোথেরাপিস্ট, উনি যদি নিজেকে আগে সাইকোথেরাপি নিয়ে হেলদি না রাখেন, ওনার ভেতরের যে কষ্ট, অসুবিধা বা ঝামেলাগুলো, এগুলো তার থেরাপির মধ্যে ইনফেক্ট করবে এবং সেটা অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই নিজেকে ঠিক রাখা, নিজের থেরাপিকে নিরাপদ রাখা, ডিসইনফেক্টেড রাখার জন্যই আসলে একজন থেরাপিস্টকে অবশ্যই সাইকোথেরাপি নেওয়া উচিত। এছাড়াও সাইকোথেরাপির কিছু ইথিক্যাল ব্যাপার স্যাপার আছে যেগুলো বাউন্ডারি বলা হয়। এগুলোকে সেফ রাখার জন্য একজন সাইকোথেরাপি রেগুলার বসা উচিত। একেবারে যে এটা ব্যাঙের আবার সর্দি রোগ কি, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমি যেটা বলছিলাম যে আমরা সবার আগে মানুষ, আর আমরা সারাদিন কিছু অসুস্থ মানুষের সাথে সময় কাটাচ্ছি। সেই দিক থেকে আমাদের নিজেদের সুস্থ রাখা এবং আমাদের পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের আছে।
এরপর ধরেন একজন সাইকোথেরাপিস্ট যদি নিজে সাইকোথেরাপি নিয়ে থাকেন, সে কিন্তু অন্যের জন্য একটা খুব ভালো মডেল হয়ে যান। বিশেষ করে তার ক্লায়েন্ট, তার কলিগসরা সবাই এটাকে খুব ভালো একজন মডেল হিসেবে নিতে পারেন যে উনি নিচ্ছেন, উনি কেন নিচ্ছেন, তার মানে উনি নিজেকে সুস্থ রাখার প্রসেসটা রাখছেন। আবার এটাও তো বলতে পারে ওনার নিজেরই এত প্রবলেম, উনি আবার আমাদেরকে কি থেরাপি দিবে, এটাও তো ভাবতে পারে, তাই না? ওনার এত প্রবলেম, উনি নিজেই থেরাপি নেন, ওনার কাছে গেলে তো আমরা উপকার পাবো না, এটাও ভাবতে পারে, কিন্তু উল্টোটাও ভাবতে পারে। সেই জন্যই আলোচনাটা করা দরকার। জি, মানে এটা ভাবাটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আমি যেটা বলছিলাম এখানে আসলে একটা সাইকোথেরাপিস্টের একটা সেলফ অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। সাইকোথেরাপিস্ট নিজের, এবং আমরা কি অসুস্থ না, কিন্তু তুমি একটু বলে যে আমরা অসুস্থ মানুষ সারাদিন দেখছি, অসুস্থ হলে তো আমরা সুস্থ না, আমাদের কাছে যারা আসে তারা সুস্থ হয়ে আসে। যদি তার কোনো সাইকোটিক কিছু অসুবিধা থাকেও সে কিন্তু ওষুধ নেবার পরেই কিন্তু থেরাপিটা নিতে পারে। সে অসুস্থ অবস্থায় কিন্তু থেরাপিতে এসে কোনো লাভ নেই। তা আমরা কিন্তু যারা সুস্থতার মধ্যে আছে তারাই কিন্তু আমাদের কাছে আসে। জি, তো কাজে এটা একটা সুস্থ মানুষের সেবা, সাইকোথেরাপিটা। রাইট, তাদের যত রকম আবেগগুলো হয়তো সে আটকে গেছে, দ্যাট পারসন, বলা হয় যে দে আর নট সিক বাট দে আর স্টাক। রাইট, ওই স্টাকনেসটা নিয়েই আমাদের কাছে আসছে। তো আমি যেটা বলছিলাম যে একজন সাইকোথেরাপিস্টের নিজের যে মানে দুর্বলতাগুলো, নিজের ট্রিগার পয়েন্টগুলো বা আনকনশিয়াস কিছু ব্যাপার থাকে, এগুলো কিন্তু সাইকোথেরাপিস্ট নিজে জানেন, এবং এগুলোর ব্যাপারে উনি যদি অ্যাওয়ার না থাকেন এবং এগুলো যদি উনি সাইকোথেরাপি না নিয়ে সহজভাবে ডিল করা না শেখেন, তখন এটা ওনার থেরাপিতে রিফ্লেক্ট হতে পারে, যেটা ক্লায়েন্টের জন্য মোটেই ভালো কিছু হবে না। তো এই কারণে উনি নিজের জন্যই হোক আর ক্লায়েন্টের জন্যই হোক এটা দরকার, অবশ্যই দরকার এবং খুবই ইম্পর্ট্যান্ট এটা যারা প্র্যাকটিস করছেন। আমরা যদি সাইকোথেরাপিকে একটা লাইফ লং অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে দেখি, এই কাজটা করা হয় সাইকোথেরাপিস্টের মন দিয়ে। সো এই মন জিনিসটাকে যদি আমি হেলদি না রাখি, সুস্থ না রাখি, সেই ক্ষেত্রে এটা বেশি দিন সার্ভিস দিতে পারবে না। সেটাই। আমি আজহারের কাছে একটু পরে আসি, একটা ফোন অপেক্ষা করে আছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমার কথা হলো কি ম্যাম, আমি একজন ড্রাইভার, মানে আমার এই 1 বছর চাকরি নেই। আচ্ছা। এখন চাকরি না থাকাতে আমার ফ্যামিলিতে প্রচুর সমস্যা। আচ্ছা। এখন আমি তো একটু রেগে যাই যে তোমার হাতে টাকা পয়সা নাই, আমি একটু কথা মানে বাজারে সমস্যা হয়, অনেক সময় দেখা গেছে আমি একটু রেগে থাকি আর কি। ডিস্টার্ব থাকছেন। হ্যাঁ, এখন উনিও আমার ওয়াইফ, সেও মানে আমার সাথে ভালো আচরণ বা কথাবার্তা এগুলো ঠিক মতো বলে না। আর বাচ্চা কাচ্চাও এদের, আমি ওনার সাথে একটু বিহেভ করাতে বাচ্চা কাচ্চার উপরেও তো এই এফেক্টটা আসে। কজন বাচ্চা? আমার 2 ছেলে। কতটুকু বয়স কত ওদের? বড় ছেলের বয়স হলো 12, ছোট ছেলের বয়স হলো 7। আচ্ছা। ওরা হাফিজি মাদ্রাসায় পড়ে। আচ্ছা আচ্ছা। এখন আমার অভাব অনটন থেকে আমার সংসারে একটা সমস্যা। এখন আমার সাথে ভালো আচরণ দান পাইতেছি না, মানে আমার যে একটা আনন্দ পাইলে তো আমার মনটা ভালো থাকতো, বা একটু শরীরটাও সুস্থ থাকতো। এখন এই অবস্থায় মানে সে আমার সাথে ভালো আচরণই করে না। কতদিন ধরে চাকরিটা নেই? এই আমার গত রমজানে আর এই রমজান। মানে চাকরি কি আর পাওয়া যাচ্ছে না? না, আমি বাড়িতে আসছিলাম, তাই আমার একটু ডায়াবেটিস আছে, এই জন্য একটু অসুস্থ ছিলাম, আর ঢাকায় যাব এরকম বলতেছি, মানে উনি শোনে না, আমার সাথে ভালো একটা আচরণ করে না। মানে ঢাকায় যাওয়ার ব্যাপারে স্ত্রী কি বাধা দিচ্ছে নাকি? মানে না না না, আমি যাব একটা প্রস্তুতি নিয়েই, কিন্তু আমার যাওয়া হয় না আর কি। কেন হচ্ছে না যাওয়াটা? ওই যে শারীরিকটাও ভালো না, আবার ওখানে শরীরটা খারাপ থাকছে। আচ্ছা। আর চাকরি পাবো কিনা, বা কোথায় খুঁজবো চাকরি, থাকবো কোথায়, এই মানসিক একটা মানে সংসারের ভিতরে একটা মানসিক আচরণ হয়ে গেছে এখন আমাদের সবাই। সেটা তো বুঝতে পারছি, কিন্তু মানে 1 বছর তো অনেক সময়, তো
সো মানে শরীরটা কি বেশি খারাপ করেছে যার জন্য মানে ঢাকায় এসে খোঁজা সম্ভব হচ্ছে না, নাকি মানে একটা পরিবারে তো অভাব থাকলে তো একটু মেজাজ সবারই খারাপ থাকে, দুটো ছেলেও তো বড় হচ্ছে, তাই না? তো সেটা এখন যাব প্রস্তুতি নিতেছি, এখন আমার শরীর ফিট হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই একটু রাগ হয়েছি যে ভালো আচরণ কেন পাই না। ওনার কাছ থেকে আমি ভালো আচরণ পাইলেই তো শক্তি সঞ্চয় হইবে আমার। আচ্ছা, মানে ভালো আচরণটা, খারাপ আচরণটা কি ধরনের হচ্ছে, দুই একটা উদাহরণ কি দেওয়া যায়? উদাহরণ যেমন আমি কথা বললে ডাক দেই সুন্দর করে, ডাকে সাড়া দেয় না। তারপর বাচ্চা কাচ্চা ডাক দিলেও সাড়া দেয় না, সেটা নিয়েও আমি আবার একটু করি যে ওরা মা বললে ডাকলে সাথে সাথে তোমার নেবা, কিন্তু সেটাও নেয় না। তারপর উনি ওনার কাজ ব্যস্ত থাকে, উনি এই রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এখন চলছে কি করে সংসারটা? আমার খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে, যা বাসায় বোঝানো যাবে না। কিন্তু আমি যাব, আমি তো একটা মানুষ। না না, কষ্ট তো হচ্ছে বুঝলাম, কিন্তু চলছে কেমন করে? যেটুকুই চলছে সেটা চলছে কেমন করে? অর্থনৈতিক ইয়েটা কোথা থেকে আসছে? অর্থনৈতিক অবস্থা আমার খুবই খারাপ, আমার একটা ঘরও নাই, আমার একটা বাড়ি নাই, আমার জায়গা নাই। তাহলে তো চলছে 1 বছর, তো মানে বেশ লম্বা একটা সময়, তাই না? এই সময়টা মানে কি ধার করে চলছে না কিভাবে চলছে? ধার কর্জই হয়েছে বেশি, আমার 1 লাখ টাকার মতো দেনা হয়েছি, কিন্তু দেনা দিয়ে দেবো, চাকরি হইলে তো ইনশাল্লাহ হইবে, ইনশাল্লাহ আল্লাহর ভরসা। যেহেতু আমি একজন ড্রাইভার সিনিয়র, আমি মানসিক ভাবে মানে খুবই আমার অবস্থা খারাপ। এখন উনি আমার সাথে যদি একটু, আমি সবসময় বলি যে তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার, ভালো হাসি খুশি, তুমি আমাকে একটু হেল্প করো, তাইলেই আমি অনেক খুশি থাকি, মন ভালো থাকে আমার। বুঝেছি, কিন্তু স্ত্রীরও তো মনটা খারাপ হচ্ছে, তাই না? সেও তো আপসেট হয়ে আছে। জি, আপসেট, অনেক আপসেট সে, কিন্তু তারপরে তার মাঝেই তো আমাকে একটু উৎসাহ উদ্দীপনায় রাখবে, তাইলে তো আমি খুশি, আল্লাহ খুশি। আমি বুঝেছি। আজকে আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এই যে আমার ওনার যে মানসিক যে টেনশনটা, এটা উনি আমার সাথে করে প্রায় আরো চাকরি থাকা অবস্থায় করছে। আচ্ছা, মানে আগেও বনিবনাটা একটু কম ছিল, তাই কি? আমিও যথেষ্ট ভালোবাসি ওনাকে, যথেষ্ট। আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্ন হলো এই অবস্থায় আমি এখন কি করতে পারি? দেখুন, কঠিন। স্ত্রী কি পাশে আছেন? হ্যাঁ, উনি অন্য রুমে আছে, আমি অন্য রুমে বসে কথা বলতেছি। আচ্ছা, উনিও যদি আমাদের সাথে একটু কথা বলতেন, আমরা পূর্ণাঙ্গ ছবিটা পেতাম। আসলে আমরা তো আংশিক শুনছি তো একজনের কাছ থেকে, তো একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে? আজহারের কোনো প্রশ্ন আছে? না, আপনি এটা করেছেন, আমি যেটা জানতে চাই। প্রশ্ন নেই। তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, মানে আমি বুঝতে চাচ্ছি, আপনি তো শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, কিন্তু আপনি মনের দিক থেকে দুর্বল হলেন, এটা কি শরীরের অসুস্থতার কারণেই নাকি আর কোনো কারণ আছে? ওনার লুজ ব্যবহারের কারণেই আমি এই অবস্থানে আছি। আসলে ওনার লুজ ব্যবহার, আমি সবসময় ভালো, কিন্তু ওনার সেন্টিমেন্ট ঠান্ডা, কিন্তু সেন্টিমেন্ট ওনার এমন গরম হয় যে মনে করেন সে সময় উনি আমার সেট না। এটা তো আগেও ছিল, আপনি যেটা বললেন, কম বেশি ছিল, কিন্তু এই 1 বছর পর্যন্ত মানে পর্যাপ্ত আর কি। আচ্ছা, যখন থেকে আপনি শারীরিকভাবে অসুস্থ হলেন, ইনকাম করতে পারছেন না, তখন থেকে ওনারটা কি বেড়ে গেল নাকি আপনার কাছে বেশি মনে হচ্ছে? আমার কাছে বেশি মনে হয়, আর বেড়ে গেছেও। কারণ বেড়ে গেছে, আমি তো বুঝি, আমি ধরেন গোসল করতে গেলে লুঙ্গিটা চাইলে দেয় না, তারপর ওই ব্রাশটা দেয় না, বাজারে যাইতে করলে আমি তো দুর্বল টাকা। আমি বুঝতে পেরেছি, উনি বিভিন্ন নেগেটিভ আচরণ দিয়ে, মানে নেতিবাচক আচরণ দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছে যে উনি কতটা কষ্টে আছেন অর্থনৈতিক এই ক্রাইসিসের কারণে, কেন আপনি তাড়াতাড়ি কাজে ফিরে যাচ্ছেন না বা টাকা পয়সা আসছে না, এগুলো উনি এই আচরণগুলো দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছে, এবং আপনিও বুঝতে পারছেন। এবং আমি বুঝতে পেরেছি, আপনি হয়তো ওনার কাছে একটু মানে এনার্জি চাচ্ছেন ভালো ব্যবহারের মাধ্যমে। এবং উনি যদি একটু সামান্য ভালো ব্যবহার করতো, এতেই হয়তো আপনি অনেক আনন্দ পেতেন, মনে জোর পেতেন, এবং সেটা নিয়ে আপনি কাজে ফিরে যেতে পারতেন, তাই না? আচ্ছা,
আর আমার বড় ছেলেটা হাফিজি 11 পড়া পড়ে, ছোট ছেলেটা মাদ্রাসায় পড়ে। এখন আমাদের একটু অভাব তো আল্লাহ দিয়েছে, এটা তো আর আমি ইচ্ছে করে করি না। এখন ছেড়ে দিব তাহলে, মানে উনি পাগলামি ছাড়া আর কিছুই করে না। ঠিক আছে, আমাদের আর কোনো প্রশ্ন নেই, আমরা আলোচনা করি। আমাদের আলোচনাটা স্ত্রী তো কথা বলবেন না? না না, বলবে না, আমি গেছিলাম শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করি কেমন? আমাদের আলোচনাটা শুনলে ভালো হয়। ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। হ্যাঁ, আমরা আলোচনা করছি, তুমি বলবে প্রথম। খুবই মানে খুব মানে এই কলটা যে মানুষটা কল করলো, আমি শুনছিলাম উনি একজন ড্রাইভার এবং ওনার চাকরি নেয় 1 বছর ধরে, এবং উনি যে মানসিক একটা দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময় সে ফোন করে একটা টেলিভিশন চ্যানেলে তার এই বিষয়টা নিয়ে কথা বলতে আগ্রহী। তো এখান থেকে আপা কিছুটা টাচ করেছে। আমার মনে হয় উনি যেই মানে আমরা যেটাকে বলি রিকগনিশন বা একটা স্বীকৃতি, একটা সাহস, সে যে পারবে, তার চাকরি আগে সে করতে পারতো, এখন সে 1 বছর ধরে পারছে না, সে একটু মানসিকভাবে একটু শারীরিকভাবেও কিন্তু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, এবং এটার সাথে সাথে সে এখন অনেক মানে মানসিকভাবে উইক হয়ে গেছে, যে কারণে সে কিন্তু একটা কথা বারবার বলছে যে আমাকে একটু যদি ভালোবাসা দিত, একটু যদি ভালো ব্যবহার করতো, তা আমি আমার সেই হারানো জিনিসটা ফিরে পাবো। কারণ শরীর সুস্থ, মানে শরীরটা ভালো হচ্ছে, কিন্তু মনের জায়গায় সে খুবই এখনো উইক, যে কারণে তার যে নেটওয়ার্কগুলো ছিল, একজন ড্রাইভারের কিন্তু অনেক নেটওয়ার্ক থাকে, ফোন নাম্বার থাকে, এবং অন্য চাকরি যাই হোক, ড্রাইভিং এর চাকরি কিন্তু মোটামুটি পাওয়া যায়, মানে একটা গেলে আরেকটা পাওয়া যায়, একটা গেলে আরেকটা পাওয়া যায়, ডিমান্ড আছে, এটা যথেষ্ট ডিমান্ড আছে। উনি কেন 1 বছর ধরে পাচ্ছেন না? সো এটার একটা ওই মানে উনি এখন এই মানে যে মানে যেটা বললেন আগে, যে কেসটা বা যে ঘটনাটা, যে স্ত্রীর ভালোবাসা পাচ্ছি না, এটা পাচ্ছি না, কিন্তু এটার আন্ডারলাইন আমার মনে হয় যে ওনার শরীরের সাথে সাথে তার মনের জায়গাটুকুতে অনেক ইস্যুস তৈরি হয়েছে, যেগুলো হয়তো বা আরও ইনডেপথে যখন আলোচনা হবে সেগুলো বের হবে। কিন্তু ওনাকে এখন সাহস দেওয়া আমাদের পক্ষ থেকে, মানে অসংখ্য ভালোবাসা দেওয়া, যে উনি কারেজ নিয়ে একটা ফোন করেছে আপনার অনুষ্ঠানে, এবং তার এই বলাটা, এবং তার ওয়াইফের সাথে উনি যেটা চাচ্ছে, হোপফুলি কতটুকু পাবে জানি না, কিন্তু উনি আজকে বলার ফলে উনার মনে হয় একটু হবে, মানে একটু যদি ইনসাইট আসে, একটু যদি সচেতনতা আসে, তারপরে যদি তার নেটওয়ার্ক, মানে খুব ভালো হতো যদি স্ত্রীর কাছ থেকে একটু শোনা যেত দুজনকে মিলে। শুনেছি তো, মানে গল্পটা তো দুজনের দু রকম ভাবে আসে অনেক সময়, তো স্ত্রীর কাছ থেকে শুনতে পারলে। আপনি একটা প্রশ্ন করলেন যেটা খুব, যে 1 বছর চলছে কি, উনি ওটা কিন্তু ক্লিয়ারলি বলছে না ভালো করে, যে যদি 1 বছর চাকরি না থাকে তাহলে একটা ফ্যামিলি চলছে কিভাবে। হ্যাঁ, সো এটা নিশ্চয়ই ম্যাক্সিমাম স্ত্রী এখন মেইনটেইন করছে বিভিন্ন ভাবে। হ্যাঁ, হতে পারে হয়তো স্ত্রীর উপরে চাপটা বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য উনি অনেক রেসপেক্টফুল মনে করছে না, যেহেতু সে আর্ন করতে পারছে না, সে হয়তো ধরে নিচ্ছে যে আমাকে তো রেসপেক্ট করছে না, কারণ আমি তো টাকা কন্ট্রিবিউট করতে পারছি না। সো একটা যে মেইল যেটা ইগো থাকে, যে গোসল করার সময় আমাকে কাপড়টা এগিয়ে দিবে, সো সবসময় দরকার না হয়, নিজের কাপড় তো নিজেই নেওয়া যায়, কেন স্ত্রী আসে ঠিক টাইমে কাপড়টা এগিয়ে দিবে যে গোসল করার সময়, এগুলো ওনাকে আরো মানে চক্রবৃদ্ধি হারে আহত করছে আর কি। ওনার পয়েন্টটা খুবই লজিক্যাল, যে উনি পজিটিভ একটা আচরণ চাচ্ছেন, যেটা দিয়ে উনি একটু শক্তি পাবেন। হ্যাঁ, এটা ঠিক যে আসলে আমাদের পজিটিভিটি আমাদের যতখানি স্ট্রেংথ দেয়, নেগেটিভিটি মানে কোনোভাবেই আমাদেরকে রিকভার করতে হেল্প করে না, আমাদের এনার্জিকে ড্রেন করে দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি চাচ্ছেন ওয়াইফ একটু ওনার সাথে ভালো আচরণ করলে উনি শক্তি পেত, কাজ করতো। বিষয়টা তো উল্টো করেও দেখা যায়, যে উনি যখন কাজ শুরু করলেন তখন ওয়াইফ অনেক পজিটিভ হলেন, ওনাকে এনার্জি দিলেন। হ্যাঁ, তো ওনার মাধ্যমেই কিন্তু সমাধান সম্ভব। তো উনি একটা কথা কিন্তু ভদ্রলোক বলছিলেন, সেটা হচ্ছে যে যখন কাজ করতো তখনও স্ত্রীর দুর্ব্যবহার ফেস করেছে। তো একটা আমার মনে হয় যে স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক সম্মানবোধ, মানে ভালোবাসা, যে তাদের আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটাতে কোথাও একটা দূরত্ব হয়তো আগেই ছিল, সেটা আরো বড় হয়েছে এই অর্থনৈতিক ক্রাইসিসটার কারণে, তো সামনে চলে এসেছে, রাইট, একদম বড় হয়ে গেছে। তো উনি যদি আবার, উনি বলছিলেন যে এখন উনি মোটামুটি একটু সুস্থ এসেছেন, কাজে নামবেন। আমার মনে হয় উনি আগে কাজে এগিয়ে যাওয়ার চেষ্টাটাই থাকুক, তারপর কিছুটা অর্থনৈতিক স্টেবিলিটি আসলে হয়তো এমনিতেই পরিস্থিতি চেঞ্জ এসে যাবে। সো উনি ওনার ওয়াইফের আদর, ভালোবাসা, ভালো আচরণের অপেক্ষা না করে উনি ওনার নিজের কাজের প্রতি নিজের দিকে খেয়াল করা, নিজের যত্ন করা, ডায়াবেটিসও আছে, ডায়াবেটিস যেহেতু সেলফ কেয়ারটা ঠিক রাখতে হবে, এবং একটা হেলদি লাইফে যদি যেতে পারেন, কাজ করবেন, খাওয়াটা ঠিক রাখবেন, একটু ব্যায়াম করবেন,
তাতেই কিন্তু উনি সুস্থভাবেই জীবনটাকে আবার স্বাভাবিক করে নিয়ে আসতে পারেন, নিজের এবং পুরো পরিবারের, পুরোটাই সম্ভাবনার দ্বারা। সেটাই, মানে সবই তো আছে, দুটো ছেলে সন্তান আছে, মানে একটা সুন্দর, মানে বাইরে থেকে চিন্তা করলে তো একটা সুন্দর সংসার আছে, সেটাও তো একটা ব্লেসিং, মানে সেটাও ব্লেসিং এর বাংলা কি আশীর্বাদ, সেটাও তো একটা আশীর্বাদ। আরো ভালো বাংলা আছে জানি না, আশীর্বাদটাও কেমন জানি হয়ে গেল, বুঝতে পারছি না। মানে আমাদের ভালো পরিস্থিতি, আমাদের জীবনে যে প্রাপ্তিগুলো আর কি, যেটা পাওয়াগুলো, সেই পাওয়াগুলোকে একটু মাথায় রাখা। আমরা একটা ছোট বিরতি থেকে ঘুরে আসি। হ্যাঁ, বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। বরাবরের মধ্যে অল্পক্ষণ পরে ফেরত আসছি সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করছি সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান। বিরতির পর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ছিল যে আমরা যারা থেরাপি করছি, সাইকোথেরাপি করছি, তারাও যে অন্যদের কাছ থেকে থেরাপি নিচ্ছি এবং কেন নিতে হবে, কেন আমাদের সুরক্ষা এত দরকার, যেহেতু আমরা সবসময় নেগেটিভ নিয়ে ডিল করছি, সেটা নিয়ে একটু কথা বলা হয়েছে। আমাদের একজন অতিথি বলতে পারিনি, একজন দর্শক বন্ধু আমাদের কল করেছিল, সেটা নিয়ে একটু আলোচনা করার সুযোগ হচ্ছে আমাদের আরেকজন অতিথির কাছে যাচ্ছি যে আজকের বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ পাইনি। আজহার, তুমি যদি আজকের বিষয়টা নিয়ে একটু কথা বলো। ধন্যবাদ ম্যাডাম। আমরা সাইকোথেরাপিস্ট হিসাবে নিজেরা যে সাইকোথেরাপি নিচ্ছি সেই জিনিসটা যদি একটু ক্লারিফাই করা দরকার, মানে সাধারণ যারা দর্শক আছে বা অন্যরা যারা বুঝতে চায়, সেটা হলো যে আমরাও আমাদের সিনিয়র একজন বা যে আমাদের থেকে একটু অভিজ্ঞ বেশি তার কাছে গিয়ে নিজের পার্সোনাল কী বলবো অসুবিধার কথা বা মানসিক স্বাস্থ্যের কথা বা যে কোনো বিষয় নিয়ে আমরা কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে পারি। এটা সিনিয়রও হতে পারে অথবা পিয়ার গ্রুপও মাঝে মাঝে, বা আমাদের যারা কলিগ একই ধরনের কাজ করে তাদের সাথেও আমরা কথাবার্তা বলতে পারি। এটাকে আমরা সাইকোথেরাপি বলি। আবার কোনো ফর্মে ধরেন যে আমরা যেটাকে বলি যে সুপারভিশন, এটাতেও এটা হেল্প হয়। অনেক জায়গায় কিন্তু মেন্টরশিপের নামেও এটাকে মানে অভিহিত করা হয় যে মেন্টরিং করা, একজন মেন্টর থাকবে, সে তাকে গাইড করবে তার কথা। আমরা কাউন্সিলিংয়ের প্র্যাকটিসটা আসলে তো এটা তো গুরু শিষ্য বেস প্র্যাকটিস আর কি। হ্যাঁ, আমাদেরকে গুরুর কাছে যেতে হয়, গুরু মানে যেখানেই আমরা ঠেকে যাই সেখানেই গুরু হেল্প করে। সো শুধু ঠেকে যাওয়া তো হচ্ছে এখানে দক্ষতা, থেকে যাওয়ার সাথে বিষয়টা আসে দক্ষতা বৃদ্ধির আর কি। যে দক্ষতা যখন আমি একটা জিনিস পারছি না, এটা কী হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা যখন আমি হেল্পটা পাচ্ছি, সেটা দক্ষতার জায়গায় হেল্প করছে। যেটা আপা প্রথমে শুরু করছিল যে আমার নিজের মনের যত্নের জন্য তো আমার দরকার। কারণ আমরা যখন আলোচনা প্রথমে করছিলাম যে আমরা তো অনেক কষ্টের কথা, অনেক অসুবিধার কথা মানুষের ওগুলো শুনি এবং প্রসেস করি, এবং এটা করতে করতে তো আমরা নিজেরাই মানে কি বলবো যে অনেক ভারাক্রান্ত এফেক্ট করে ফেলে। ওগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে, বাসায় এসে ওটা ঘুরতে থাকে। বিশেষ করে ট্রমার গল্পগুলো, এগুলো তো মানে যেগুলো যে চরম ম্যারিটাল কনফ্লিক্টের যে গল্পগুলো, সেগুলো শুনে আসার পরে আমি যখন আমার বাসায় আমার পার্টনারের দিকে তাকাই, মানুষ কিভাবে এরকম করে, এটা আমার কাছে এই প্রশ্নগুলো বারবার আসে যে এটা আমার কাছে মানে তখন যখন আমি আবার আমার কাজে একটু মনোযোগ দিই, ওগুলো আমাকে ব্যাঘাত ঘটে। তো তখন মনে হয় যে এটা নিয়ে আমাকে একটু কাজ করতে হবে বা কথা বলতে হবে। তখন হয়তো বা দেখা গেল যে আমাদের যে কলিগরা আছে তাদের সাথে, যেমন আমরা ওদিন পরীক্ষার হলে 3 ঘন্টা পরীক্ষার ডিউটি দিতে হয়, তো এর ফাঁকেই যে সময়টুকু থাকে, সবসময় তো ব্যস্ত থাকতে হয় না, বসে তো থাকে কিছুক্ষণ। এই সময় দেখা গেলো 1-to-1 আমরা একটা কেসের বা একটা ইস্যু নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি, আমার কাছে একটু ডিস্টার্ব লাগতেছে, ক্যান ইউ প্লিজ হেল্প, মানে তখন আমরা এটা শুনি। এভাবেই এখন আমাদের বেসিক্যালি যেই সেলফ হেল্পের জায়গাটা, নিজের যত্নের জায়গাটা অ্যাজ এ থেরাপিস্ট, এভাবেই মেইনলি হচ্ছে। স্ট্রাকচার ওয়েতে বা একজনের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাইম নিয়ে যে সেশন নেওয়াটা, সেটা হলে সবচেয়ে ভালো হতো, সেটা সবচেয়ে বেশি কি বলবো যে ইফেক্টিভ এবং আইডিয়াল। কিন্তু যেটা এখন আমরা বেশিরভাগ কোচের সুপারভিশন এবং পিয়ার সুপারভিশন এবং কলিগদের সাথে সুপারভিশন নেয়, এবং এই যে কলিগদের সাথে যেই হেল্পের জায়গাটা। সো অ্যাজ এ থেরাপিস্ট আমাদের আসলে মানে পার্সোনাল যত্নের জায়গাটা এবং কাউন্সিলিংয়ের বা সাইকোথেরাপি নেওয়ার কোনোই বিকল্প নাই। এবং এটা চলমান, এটা এরকম না যে আমি কিছুদিন নিয়েছি বা গত 10 বছরে আমি খুব বেশি নিয়েছি, এখন আমার না নিলেও চলবে, এটাও কিন্তু না।
হ্যাঁ আমি 9 সালে নিয়েছি আমি যখন পড়ছি। এখন এই প্রফেশনটা এরকম যে আমাকে খুব ভালো করে ট্রেন করে ছেড়ে দিল, কিন্তু প্রতিনিয়ত যে মানুষটা ক্লায়েন্ট আসছে সেই ইস্যুগুলো আমার বইয়ের ইস্যুগুলোর সাথে মোটেই মিল নাই। হ্যাঁ প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ এবং নতুন নতুন ইস্যুস তারপর লাইফেও তো অনেক কিছু ঘটতে থাকে, লাইফে ঘটতে থাকে, আমার নিজের লাইফেও ঘটতে থাকে। সো এইটা একটা, ওই জন্য আমাদের যেমন কিছু রুলসই আছে যে প্রতি ধরেন যে আমি 10টা সেশনের পরে 1 ঘন্টা অ্যাটলিস্ট সুপারভিশন নেওয়াটা দরকার বা পার্সোনাল ইস্যুগুলো নিয়ে একটু কাজ করা দরকার মিনিমাম, যেটা আমাদের আসলে আনফর্চুনেটলি হয়ে ওঠে না। ওই দিন একটা টক শোতে এরকম শুনছিলাম, একজন হেলথ এক্সপার্ট বলছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি হিপোক্রেট হচ্ছে যারা ডাক্তার এবং সাইকোলজিস্ট, কারণ তারা মানুষকে ভালো হেলথের কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু কোনো ডাক্তারই কোনো রুটিন খেয়াল করে না। তো তেমনি সাইকোলজিস্টরা ওরকম, আমরা অন্যের লাইফ নিয়ে, অন্যের কিভাবে তার লাইফটাকে সুন্দর করে গুছাবে সেটা বা ভালো থাকবে সেটা নিয়ে অনেক এফোর্ট দিই, কিন্তু এরপর আমারটা কি হচ্ছে সেটা নিয়ে আসলে দেয়া হচ্ছে না, নিজের যত্নটা আর করা হয় না। মানে একসময় ওয়ার্ল্ডের কিন্তু ম্যাক্সিমাম লার্জেস্ট নাম্বার অফ সুইসাইড হতো সাইকিয়াট্রিস্টদের মধ্যে, এখন হয়তো পার্সেন্টেজটা বদলেছে। সো আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শুনছি আমরা। আমার ভাই, হ্যাঁ ভাইয়ের কাছে কথা বলতে চেয়েছিলাম। আমার ভাই কিন্তু মোবাইলে প্রচুর আসক্ত, একদম মনোযোগী এবং মা বাবাকেও মানতে চাচ্ছে না। আচ্ছা, কত ভাইয়ের বয়সটা কত? আমার ভাইয়ের বয়স হচ্ছে 16 বছর। আচ্ছা, টিনেজে আছে আর কি। হ্যাঁ, বাবা মার কথা মানছে না, মানে কোন কথাটা মানছে না? মানে পড়তে পড়তে যদি মা বলে যে কোনো উত্তর না দিয়ে মোবাইল নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে, আবার যদি বাবা বলে যে তুমি কোথায় গিয়েছিলে এই বিষয়ে কিছু বললেই রেগে যায়, একদম পড়াশোনা মন বসে না, কিন্তু কথাই শুধু রেগে যায়। রেগে গিয়ে কি করে ও? বাইরেতে শুধু যে মোবাইল নিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা দেয় এরকম না না, যখন রেগে যায় তখন কি করে? রাগ করে ও মানে ও কি চিৎকার করে নাকি মানে তর্ক করে না কি করছে? মানে তর্ক এবং মায়ের সাথে অনেক রাগারাগিও করে। মায়ের সাথে অনেক ঝগড়া করছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর মোবাইলটা ব্যবহার করছে কবে থেকে? এই তো 6 মাস হলো। আচ্ছা, এর আগে ওকে মোবাইল দেয়া হয়নি? না, এর আগে ওর মোবাইল ছিল না। আচ্ছা, সো ও চেয়েছিল আগে কিন্তু দেয়া হয়নি, তাই তো? ওকে, কি মনে করে দেওয়া হলো ওকে? যখন দেয়া হলো তখন কি মনে করে দেয়া হলো? কোনো বিষয় নেই, মানে মোবাইলটা আমার আব্বাকে আমি পাঠাইছি, ওই মোবাইলটা ও চালায়, আবার ও চালায় আস্তে আস্তে, ও নিজেই চালায়, আর বাবাকে দিচ্ছে না, এবং ওই মোবাইল ছাড়া কিছুই করতেছে না। বুঝি নাই, মোবাইলটা ও কি বাবারটাই চালাতো? হ্যাঁ, বাবার মোবাইলটাই চালাতো, এখন আমার কাছ থেকেই ও এককভাবে নিয়ে চালায়। বাবা এখন সে আর মোবাইলটা ফেরত দিচ্ছে না? ফেরত দিচ্ছে না, এবং ওই মোবাইল ছাড়া লেখাপড়ায় কোনোভাবেই মন বসতেছে না, এক কথাই শুধু মোবাইল আর মোবাইল। এর আগে কি পড়াশোনায় মনোযোগ ছিল মোবাইলটা ওর হাতে পাওয়ার, পুরোপুরি হাতে পাওয়ার আগে? মোবাইল পাওয়ার আগে হাতে ও ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছে স্যার, খুব মনোযোগী ছিল লেখাপড়ায়। আচ্ছা, ও মনোযোগটা এখন আর নেই, কিন্তু মোবাইল দিয়ে ও করছেটা কি? ও কি জানা সম্ভব হয়েছে কি করে ও মোবাইলে? মানে ও সকল ফাংশন গুলাই লক করে রাখে, আমরা ওইভাবে বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এবং ওটা ওর কাছেই সব সময় থাকছে? জি, মানে মোবাইলটা হাত থেকে নিলেই ওর মাথায় এমন রাগ উঠে যায়, আর মোবাইল ছাড়া। মানে এক কথায় আসক্তি হয়ে গেছে আর কি, তাই তো? মানে যে কোনো আসক্তি হলে যেমন আমাদের আচরণগুলো হয়, ওরও আচরণটা এখন ওরকমই হচ্ছে। কিছুতেই ওর কাছ থেকে মোবাইলটাকে নেওয়াও যাচ্ছে না এবং আসক্তির থেকে বেরোচ্ছে না, এরকম একটা অবস্থা। ওকে, একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, আমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের প্রশ্ন আছে? হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছি, সে আপনার ভাই কোন ক্লাসে পড়ে এখন, মানে কিসে পড়ে? ক্লাস 10 এ পড়ে। হ্যালো,
ক্লাস 10-এ পড়ে, সে পড়াশোনা করছে। সো সামনে মনে হয় পরের বছর তার বোধহয় পরীক্ষা এটা নিয়ে। সো না, এইটুকুই আমার জানার আছে। আমি বুঝতে পারছি এটা হচ্ছে মানে আসক্তি রিলেটেড। তামিমার কিছু প্রশ্ন আছে? না, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ও কি ঘুমায় ঠিক মতো নাকি ঘুমাচ্ছে না ঠিক মতো, রাত জেগে থাকে? আচ্ছা, ফোনটা কেটে গেছে, জিজ্ঞেস করতে ভুলে গেছি আগে। ওকে, হ্যাঁ, মানে যেটা বলছে যে 6 মাস ধরে ব্যবহার করছে, মানে 6 মাস ধরে সম্ভবত সে একদম কমপ্লিট একটা মোবাইল মালিকানা পেয়েছে আর কি। এর আগে হয়তো শেয়ার নিয়েছে বাবার কাছ থেকে, কিন্তু আর দেয়নি। হ্যাঁ, এর আগে হয়তো একটু একটু করে ইউজ করতে, এখন সে হয়ে গেছে। এবং আস্তে আস্তে যেটা হয় যে যেটা কেসটা মনে হচ্ছে যে সে একদম ওই যে মোবাইল আসক্তি যেটা বা ইন্টারনেট ভিত্তিক যে আসক্তিটা, সেটাতে সে উবে গেছে। এবং সে যেহেতু খুব ট্যালেন্টেড, সে বলছে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে। হ্যাঁ, সে নতুন নতুন ফাংশন এসব এগুলো নিয়ে আছে এবং বোঝাই যাচ্ছে যে ফ্যামিলি অন্য মেম্বাররা তাকে সেইভাবে আসলে স্টিমুলেট করতে পারছে না। জিজ্ঞেস করলে ভালো হতো ওর ভাই বোন কে আছে, কে আছে। এবং উনি যিনি ফোন করলেন উনি বড় ভাই মনে হয়, হ্যাঁ, বড় ভাই, উনিও কেয়ার করছেন। সো একটা আসক্তির জায়গা তৈরি হয়েছে। এবং সামনে যেহেতু আবার পরীক্ষা, সে ট্যালেন্টফুলে নেক্সট ইয়ারে তার এবার নেক্সট ইয়ারে তার এসএসসি পরীক্ষা ফাইনাল দিবে। এখন যদি এরকম মানে কি বলবো যে সিভিয়ার রকমের সে মোবাইল নিয়ে আসক্তি থাকে, এবং আপনি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলেন যে তার ঘুম হয় কিনা, আমি ধরে নিচ্ছি যে মানে ধরাই যায় যে এটা সে দেরিতে ঘুমাচ্ছে এবং দেরিতে উঠছে আর কি এখন যেগুলো। সো এটা এখন আবার দুশ্চিন্তার কারণ তৈরি হয়ে গেছে। সে তো এসএসসি রেজাল্টটা খারাপ করবে এভাবে যদি চলতে থাকে। এবং এই ইন্টারনেট ভিত্তিক আসক্তিটা এটা এতটাই মানে মানে কি বলবো যে স্ট্রং একটা আসক্তি, এটা চলে যায়। আমি একটা কেস এখন মানে ডিল করছি যে 27-28 বছর হয়ে গেছে একটা ছেলের, ওয়েল অফ ফ্যামিলি, বাবা মা মানে সেটেল বাইরে। সো সে এখন তারা বাবা মা বলছে সে ছেলে মেল, সে তার ফিমেল কোনো কারোর প্রতি কোনো অ্যাট্রাকশনই নাই, সে ওইটাও করতেছে না। মানে একটা বান্ধবী করতে হবে এই বয়সে, এখন তাকে তো ফ্রেন্ডশিপ করতে হবে, বান্ধবী করতে হবে, সেটাও না। সে সব অনলাইনে খাবার দেয়। সে কম্পিউটারে কাজ করতে করতে কম্পিউটারে এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু বাকি লাইফ নিয়ে তার কোনো মানে আগ্রহ নাই, অ্যাটেনশন নাই। এগুলো একটা পর্যায়ে ওরা এখন হতাশ হয়ে ওকে ছেড়েই দিচ্ছে যে তুমি তোমার মতো থাকো। হ্যাঁ, সো এটা এখানে যেহেতু ওনার বয়স 16 বছর মাত্র শুরু হয়েছে, এই সময় একটু খেয়াল করা, একটু যদি মানে মানে পারিবারিকভাবে বসে ওকে নিয়ে বেশি এখন ও টিনেজ বয়স, তার সাথে বেশি ধরেন যে আর্গুমেন্টেও যাওয়া যাবে না, ভায়োলেন্ট বিহেভিয়ার করতে পারে। সো তার সাথে একটু পারিবারিকভাবে বসে যদি কি বলবো যে সুন্দর পরিবেশে একটু আলোচনা করা যায় এবং একটা টাইম সেট করা যায় যে তুমি মোবাইলটা কোন সময়ের জন্য এবং কি পারপাসে ইউজ করতে যাচ্ছ। এখন কিন্তু আবার অনেক কন্টেন্ট মোবাইলে পাওয়া যায়, মানে লেখাপড়ার কন্টেন্ট। যেমন ধরুন যে আপনি অনেক লেসন, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার নিজের এই কন্টেন্টগুলো আপনি অনলাইনে করে দিয়েছি, তো ইউটিউবে দেখলে আপনি ধরেন ক্লাস করা হয়ে গেল, তো সে বলবে যে আমি ওইগুলো দেখছি। সো ওগুলো দেখলে এগুলো আলোচনা করে যে সে কী দেখছে। এর বাইরে বাকি যে সাইটগুলো আছে যেগুলো এডিকটিভ, যেমন গেমিংটা, হ্যাঁ, এইটা যেটা এডিকটিভ বেশি আর কি, স্টিমুলেট করতে থাকে, গেম খেলতে থাকে, এট এ টাইম বিভিন্ন দেশে থাকে, সেই গেমিংয়ে যদি যায় সেটা ওনাদেরকে আলোচনার মাধ্যমে ওখানে একবার ঢুকলে কিন্তু বের হওয়াটা খুব কঠিন হয়ে যায়। ওগুলো এতটাই বেশি ওই যে ওগুলো মানে স্টিমুলেশন পাওয়া যায়, ওখানে টাকা ইনকাম করার সুযোগ থাকে, টাকা ইনকাম করার সুযোগ থাকে, ওটা চলেই মানে আবার অনেক কিছু থাকে, মানে বুলিং করে, হ্যাঁ, স্ট্যাটাস একটা ব্যাপার থাকে। সো ওই জায়গাগুলোতে চলে গেলে আরেকটা এখন বাংলাদেশে যেটা হয় যে মফস্বল এরিয়াতে যেটা যে অনেক ক্যাসিনোর মতো জিনিস খেলা যায় কিন্তু ম্যাডাম, এখন খুব ভয়ঙ্কর হবে। এবং এটা এরকম না যেটার জন্য খুব বেশি আপনার স্মার্ট বা নলেজেবল হতে হবে, যে কেউ একদম অ্যাপসগুলো এত সুন্দর সহজ যে আপনি জাস্ট 50 টাকা এখানে দিয়ে আপনি খেলা শুরু করলেন, তারপর আপনি দেখবেন যে 150 টাকা 200 টাকা পেয়ে যাচ্ছেন। এরকম প্রথম কয়েকদিন পাবে সে, তারপরে কিন্তু আর পাবে না, আস্তে আস্তে সে কমবে। কিন্তু তার ওইটা একবার ওর মধ্যে নেশাটা ঢুকে গেলে তখন দেখা গেল আমি বেরোতে পারছি। গ্যাম্বলিং, ইন্টারনেট ভিত্তিক গ্যাম্বলিং। সো এগুলো হয়তো হচ্ছে কিনা ওনারা যদি এগুলো একটু চেক করে, তাহলে মানে এগুলো নিয়ে একটু চেক করবে। ও তো সব ফাংশন বন্ধ করে না, আমি বলছি যে চেক করা বলতে জোর করা মোটেও যাবে না। এবং এটা পারিবারিকভাবে বসেই যে আমরা আসলে তুমি মোবাইলে কি জিনিস দেখতে যাচ্ছ এবং কি জিনিস দেখা যাবে না, খোলামেলা আলোচনাও করতে পারে এইসব বিষয় নিয়ে, যে গেমলিং হবে না, পর্নোগ্রাফি হবে না, ইন্টারনেট ভিত্তিক কোনো গেমিং বা বেটিং সাইট এগুলোর সাথে সে কানেকশন থাকতে পারবে না। সে হয়তো বা কোনো সার্টেন সময় সে কোনো একটা কোর্স করলো, যেগুলো এখন ফিজিক্সের ক্লাস হচ্ছে, কেমিস্ট্রির ক্লাস হচ্ছে অনলাইনে,
খুব সুন্দর সুন্দর ক্লাস পাওয়া যায়, যেগুলো একটা স্কুলের টিচারের থেকে অনলাইনে ভালো পাওয়া যায়। সেগুলো সে করলো, সে কুইজ দিল, পার্টিসিপেট করলো, সাথে কিছু হয়তো মিউজিক বা এন্টারটেইনমেন্টের জিনিস দেখলো। পারিবারিকভাবে এই জিনিসগুলো বা শিক্ষক যে তাকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেই বন্ধনটাও আছে কিনা সেটা জানি না আমরা আসলে। হ্যাঁ, বা কোনো টিচার যাকে সে একটা হয় না, আবহটাও তো দরকার হবে, যে এই কথাগুলো বলার, যে উদ্যোগ নেওয়া, কেউ একজন দায়িত্ব নেবে যে এটা তার বিষয়টা নিয়ে, সেটাও একটা আবার গুরুত্বপূর্ণ আর কি। মানে যার সঙ্গে একটু খোলাখুলি হয়, যাকেও একটু ট্রাস্ট করে, সেরকম কাউকেও মানে অ্যাটলিস্ট অ্যাক্সেসটা পাওয়া দরকার, একটা ওয়ে দিয়ে ঢুকতে হবে আর কি, মানে রাস্তা বের করা দরকার, যাকেও একটু নির্ভর করে, যাকেও পছন্দ করে, এরকম কেউ আছে কিনা সেটা ক্লাস টিচারও হতে পারে, তার টিউশনের টিচারও হতে পারে। মানে এই পরিস্থিতিতে যেটা হয়, মানে সবাই গার্জিয়ান রোলে চলে যায়। হ্যাঁ, সবাই ওকে ঠিক করতে চায়, ফিক্স করার চেষ্টা হবে। আর ও তো জানে ও এখন কোথায় আটকে গেছে, ওর পড়াশোনাটা ও পারছে না, ও করছে না তা না, ও পারছে না। ইভেন এই নেশাটাতেও ও কিন্তু আটকে গেছে, এবং সবাই চাচ্ছে ওই নেশাটার জায়গাতে হাত দিতে। নেশা তো এমনিতেই একটা খুব ডেঞ্জারাস জিনিস, মানে ওই জায়গায় যেই হাত দিবে সেই তার শত্রু, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সো এই জিনিসটা আমরা ভুল কমেই হোক আর অ্যাওয়ারনেসের সাথেই হোক করি, আমরা সবাই করি, কিন্তু কাজটা হওয়া উচিত সম্পূর্ণ উল্টোভাবে, ওর মতো করে আগানো। আপনারা যেটা বলছিলেন যে যাকেও একটু বিশ্বাস করে, যাকে সে একটা পছন্দ করে, মানে একটা স্কেপের রাস্তা খুঁজে বের করা, এবং তাকে দিয়ে কিন্তু সুন্দরভাবে ওকে সিস্টেমে আনা যাবে। ও যে চায় না পরীক্ষা দিতে বা পড়াশোনা করতে তাও না, ও যে মানে মোবাইলেই থাকবে, কারো কোনো কথা শুনবে না, শুধু ঝগড়াই করবে তাও না। একই সাথে ও নিজেও কিন্তু এফেক্টেড, ওরও কিন্তু খুব আনন্দ হয় না যখন ও মার সাথে ঝগড়া করে, কথা শোনে না। সো এই জিনিসগুলো যদি ফুল ফ্যামিলিকে নিয়ে বসা যায়, ওর দিক থেকে একজন থাকে, তখন কিন্তু একটা সুন্দর সিস্টেম করা যায়। পড়ার টাইম, মোবাইলের টাইম, বাইরে একটু খেলাধুলার টাইম, পরিবারের সম্পর্কগুলো ঠিক করা, এভাবে কিন্তু জিনিসটা করা যায়। কিন্তু আমরা জিনিসটা পুলিশ আর চোর এরকম একটা সিস্টেমে গিয়ে আরও বাড়িয়ে ফেলি, আরও ঝামেলাটা বড় করে ফেলি, তখন ও নিজে একদম একটা কঠিন পজিশন নিয়ে নেয়। সো এটা আসলে সবাই মিলেই তৈরি হয়ে যায়। তো আমি বলবো, উনি তো বড় ভাই, উনি ফোন দিয়েছেন, খুবই ভালো কথা। উনি অবশ্য ওনার ছোট ভাইকে নিয়ে অনেক চিন্তিত বলেই এটা করছেন। তো উনি নিজে এই জিনিসটা শুরু করতে পারেন, যে উনি ওনার ছোট ভাইটার সাথে কথা বলে, আদর করে, বুঝিয়ে কি চাই, কিভাবে চাই, কিভাবে করা যায়। একটু বাইরে খেতে নিয়ে গেল, রাইট, তারপরে দুই ভাই একসাথে বসলো, তারপর পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসালো, কি পরেও আনা হলো, প্রথমে অন্য কথা দিয়ে আমরা শুরু করতে পারি। হয় না, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে আমরা একটু জানলে ভালো হতো যে এই ভাই কত গ্যাপ, কত ছোট ভাইয়ের সাথে এজ গ্যাপটা কতটুকু, এই ভাইয়ের সাথে কত কি রকম সম্পর্ক, সেটা আমরা জানি না অবশ্য, কিন্তু সে যে শুভাকাঙ্ক্ষী সেটা তো বোঝা গেল। জি, সো হয় না যে মানে এই যে আসক্তির ব্যাপারটাতে না এসে অন্য বিষয়ে আলোচনার মধ্যে দিয়েও কিন্তু দরজাটা, মানে ওপেন ডোর, যেটা মনে হয় যে বলা হয় যে মানে ওপেন ডোর টার্গেট ডোর আলাদা থাকে আর কি, মানে ওপেন ডোরটা দিয়ে ঢুকতে হবে, পরে টার্গেটে পরে পৌঁছানো যাবে আর কি। হ্যাঁ, তো হয়তো মাঝখানে একটা ট্র্যাপ ডোর আছে যেখানে ও ঢুকতে দিবে না। সো হয় না যে ওপেন ডোর দিয়ে ঢুকলাম, দেখা যাচ্ছে ট্র্যাপড হয়ে যাচ্ছি, তখন আরেকটা ওপেন ডোর খুঁজতে হবে। এইভাবে যদি জায়গাগুলো খুঁজে বের করতে হয়, দরজা খুঁজে যদি আমরা টার্গেট ডোরে একটু পৌঁছানো যায় আর কি। তো সেটা কঠিন কাজ, কিন্তু পারা যাবে, মনে হচ্ছে কঠিন কিন্তু অসম্ভব না, এত সহজ হবে মনে হচ্ছে না, কিন্তু যেটা তুমি বলছো যে অসম্ভব না আর কি। হ্যাঁ, মানে যেহেতু 16 বছর তো এমন কোনো বয়স হয়ে যায়নি, ও কিন্তু বাচ্চাই আছে এখনো। আমি ঠিক সেম একটা কেস কিছুদিন আগে এসেছিল, মানে এটা ছিল একটা মেয়ে, সে তার এই যে গতকাল থেকে যে এসএসসি শুরু হলো, সে এসএসসি ক্যান্ডিডেট, বাট ও যে একটা রিলেশনে সে জড়িয়ে গেছে। তো দেখা গেছে যে ও ভালো ছাত্রী ছিল, সে পড়াশোনার এখন করছে না, তার পরীক্ষার মাত্র 1 মাস বাকি। মা, বাবা আর বড় ভাই সবাই মিলে এমন পুলিশ হয়ে গেল যে ও জিদ ধরেই আরো পড়াটা বন্ধ করে দিল, পড়বই না। হ্যাঁ, কি করবা? তো আমি যখন মা, বাবা, ভাই সবাই মিলে ওর বিরুদ্ধে কতটা খারাপ করেছে এগুলো বলছিল, তো আমি ভাইটাকে বললাম, আপনি তো বড় ভাই,
এটা আপনার ছোট বোন, ওর সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? আমি খুবই আদর করতাম, আমার কলিজার টুকরা। তো আমি বললাম যে মারও নিশ্চয়ই তাই, বাবারও নিশ্চয়ই তাই। আচ্ছা, আপনি আপনার এই ভাইয়ের জায়গাটা থেকে কি করেছেন? তখন সে এতটাই নার্ভাস হয়ে গেল, সে বলল যে হ্যাঁ, আমিও আসলে আমার বাবা মার সাথে এক লাইনে আমিও গার্জিয়ান হয়ে গেছি। তো আমি বললাম তাহলে ও কোথায় স্পেস পাবে? ওর তো একটা স্পেস দরকার ছিল, কারো না কারোর সাথে তো ওর একটা দরজা দরকার ছিল। তখন মেয়েটা কাঁদা শুরু করে যে হ্যাঁ, আমি আসলে আমার ভাইকে খুব বিশ্বাস করেছিলাম, আমি তাকে জানিয়েছিলাম যে ভাই আমার এরকম একজনের প্রতি দুর্বলতা তৈরি হয়ে গেছে, আমি কি করব। মানে সে এতখানি ভাইকে বিশ্বাস করে আগাতে চেয়েছিল। যখন দেখা গেল মা বাবা আর ভাই এক লাইনে সবাই একদল গার্জিয়ান হয়ে গেল, তখন আর ওর কোনো রাস্তাই রইল না। তো মানে আমি বলতে চাচ্ছি যে আমরা নিজেরাই আসলে নিজেদের এমন কিছু রোল প্লে করি যে ব্যাপারটাকে আরো বড় বানিয়ে ফেলি। মানে একটু যদি বুদ্ধি খাটানো যেত যে এই বাচ্চাটার সামনে পরীক্ষা, ওইটাকে যদি ওনারা ফোকাস রাখতেন, বড় রাখতেন যে ঠিক আছে রিলেশন হয়েছে, এটা পরে দেখা যাবে, এই মুহূর্তে পরীক্ষাটা তোমার নকিং দ্য ডোর, সো আমরা এইটার বিষয়ে কি করতে পারি। তো প্রায়োরিটি অনুযায়ী যদি ওনারা হেল্পটা করতো যে হয়ে গেছে, ঠিক আছে এটা থাক, এটা চলবে বা না চলবে সেটা পরে দেখা যাবে, এটা নিয়ে ওনারা হাতই না দিত। তো ও একটু অ্যাটলিস্ট যে পরিবার জানে বিষয়টা, এটা নিয়ে ওরা এখনই আমার সাথে কোনো হইচই গন্ডগোলে যাচ্ছে না। এবং ওনারাও জানে আমার এখন পরীক্ষার সামনে, আমিও জানি। সো ঠিক আছে, এটা যখন আমাকে ফোকাসের জন্য ওনারাও বলছে, আমিও মনে করছি, তখন কিন্তু ওই বিষয়টা সেকেন্ড পজিশনে চলে যেত, পরীক্ষা পড়াশোনাটা ফার্স্ট পজিশনে চলে আসতো। সব দিক থেকে একটা সমতা তৈরি হতো। পরীক্ষা শেষ করার পরে সবাই মিলে বসতো যে হ্যাঁ এবার বলো কি বিষয়, কি করা যায়, কি করা যায় না। ওরা তো এখন অনেক ছোট, এখনো রিয়ালিটি বোঝা, সম্পর্ক বোঝা, নেশা বোঝা এগুলোতে ওর আসেনি। এই জিনিসগুলো আর একটু সময় নিয়ে করা যায়। এক্স্যাক্টলি, সেটাই বলছিলাম যে মানে বাচ্চাদের সাথে আমরা না বুঝে অনেক সময় কিছু আচরণ করে ফেলি। আচ্ছা, কিছু অ্যাড করব? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ফ্যামিলিগুলো আসলে ম্যাডাম এরকম কোনো ইস্যুগুলো চলে আসলে একটু প্যানিকড হয়ে যায়। মানে একটু কি বলবো যে এরকম যে পরে যে বুদ্ধিগুলো আসে, যে চোর পালালে যে বুদ্ধিগুলো আসে যে এরকম করলে ভালো হইতো, কিন্তু মানে মোস্ট অফ দ্য কেসে যে দেখা যাচ্ছে যে ইভেন ওয়েল এডুকেটেড সব সফিস্টিকেটেড ফ্যামিলিতেও এরাও উত্তেজিত হয়ে যায় এবং ওই যে যেটা আপা বলছিল যে পুলিশিং করা শুরু করে এবং সাইড নিয়ে নেয় গ্রুপে এবং ওকে প্রমাণিত করার চেষ্টা করে যে তুমি কত ভুল করছো। ভুল তো মানুষ করবেই, মানে ভুল তো ওরা করার জন্য তো শিখবে, কিন্তু ওই যে একটু সরে গিয়ে তাহলে কিভাবে ওদেরকে হেল্প করা যায় বা একটু কাম থেকে ঠান্ডা মাথায় যে বিষয়গুলো হ্যান্ডেল করা, এটার জন্য মনে হয় মানে যেটা মনে হয় যে ফ্যামিলিরা মানে বড়রা যারা আছে তাদের নিজেদেরও একটু ওই যে কেয়ারের দরকার বা তার নিজেদের ইস্যুটা নিয়েও ডিল করা দরকার। দেখা গেলো যে বড়রা নিজেও অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে বা আছে, সো তাদের যখন ওই ইস্যুগুলো থাকে, এটার সাথে সাথে যখন একটা বাচ্চার ইস্যু দেখে, এটাকে সে একটা শর্ট টাইম দিয়ে উইন্ডো দিয়ে দেখার চেষ্টা করে। অর্থাৎ আমি যদি এভাবে বলি, যেমন আমরা সারাদিন তো অফিস করি, কাজ করি, তারপরে যেটুকু সময় থাকে তখন কিন্তু আমি যে এত ব্যস্ত, আমার বাচ্চা তো তার তো ব্যস্ত না এত, তার লাইফে তো সে হোল ডে 24 ঘন্টা আছে, সে আসে এখন আমি আধা ঘন্টার মধ্যে চাচ্ছি যে সে সব হোমওয়ার্কগুলো করবে, ভালো বিহেভ করবে, এই করবে, কারণ আমি ওকে চাপ দিচ্ছি, কারণ আমার তো আর সময় নেই, আমাকে তো একটু পরে ঘুমাইতে হবে। সো এই যে আমার জায়গা থেকে আমি এতগুলো জিনিস এক্সপেক্ট করছি, কিন্তু সে দেখছে সে কনফিউজ হয়ে যাচ্ছে, কি সে মানে কিছুক্ষণ বদমাশি করছে, কিছু এটা ওটা খেলতেছে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। সো আমি আসলে আমার যে জায়গাটুকু, যে আমার ব্যস্ততা, আমার স্কেডিউল, আমার জিনিসগুলো তার উপরে প্রজেক্ট করার চেষ্টা করছে এবং এক্সপেকটেশনটা ভাবে তৈরি হচ্ছে। সো বড়রা এরকম, এটা তো ছোটো বাচ্চার ক্ষেত্রে এরকম যখন ওই যে মোবাইল নিয়ে যে ভাইয়ের ছোটো ভাইটা অ্যাডোলেসেন্স যে পিরিয়ডের ছেলেটা, সে হয়তো বা তার এখন নতুন নতুন জিনিসগুলো শিখছে বা একটু দেখছে, এক্সপ্লোর করার চেষ্টা করছে। বড়রা নিজেদের দায়িত্ব নিয়ে অনেক ইস্যুস আছে, তারা শুধু দেখছে যে সন্ধ্যার সময় সে পড়ছে না, যে মোবাইল দেখছে, অথবা ওরা খেয়াল করছে যে রাত জেগে সে টিপাটিপি করতেছে অনেকক্ষণ ধরে। এবং এটা নিয়ে যে হয়তো বা আমরা জানি না, আমরা যেহেতু কথা বলি নাই, কিন্তু কনভারসেশনগুলো এরকম হতে পারে যে কিছুটা মানে কি বলবো, আঘাত দিয়ে দোষী সাব্যস্ত করে, যে ধ্বংস হয়ে গেছি, শেষ হয়ে যাচ্ছিস, তোকে এত খরচ করছি তোর পিছনে, হ্যাঁ তুই তো অনেক ভালো ছিলি, হ্যাঁ ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিস, এখন কি হবে, তোর তো কোথাও চান্স হবে না, হ্যাঁ মেট্রিক পাসও করতে পারবি না,
কি জিপিএ পাবি। সো এগুলো ওর ওই যে যেটা আপনি যেটা বলছেন সে তখন চ্যালেঞ্জ করা শুরু করে, আর সেটা প্রসেসটা আর আগায় না। তো আপনি বলছেন যে একটা ভালো যে রেস্টুরেন্টে গিয়ে বাইরে গিয়ে তার সাথে একটু কথা বলা বা শুরু করা যেতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে ইভেন ওই তার যে কন্টেন্ট বা সে যেগুলো নিয়ে আসে সেগুলো নিয়েও কিন্তু কথা বলা শুরু করা যেতে পারে তাদের সাথে। যেমন সে এখন কোন গেমটা খেলতেছে বা কি হচ্ছে ইন্টারনেটে এখন, কোন বিষয়টা নিয়ে এখন মজা চলতেছে, হ্যাঁ, তখনই দেখুন সে কিন্তু কথা বলা শুরু করবে। দেন তারপরে যে এগুলোর যে সাইড মানে নেগেটিভ জায়গাগুলো বা এটার ক্ষতিকর দিকগুলো সেগুলো নিয়ে আলাপ করা যেতে পারে। কিন্তু ওই যে এন্ট্রি পয়েন্টটা, প্রথমে আগে এন্ট্রি পয়েন্টটা ঠিক করতে হবে, ঠিক করাটা এন্ট্রি দিচ্ছে না, এন্ট্রি দিচ্ছে না দিচ্ছে। কিন্তু ওই ওরকম বিষয় নিয়ে কথা বলার সুযোগ হলে, যেমন একটা আমার মনে হলো এখন এই মুহূর্তে এরকম ঠিক ওরকম একটা বাচ্চা, সে কোনো পড়াশোনাই করবে না, কিছুই লিখবে না, কিছুই পারে না, তো তার বাপ বলছে যদি কিছুই করে না, 1 সেকেন্ড 1 লাইনও লেখে না, তো তাকে আমি বললাম যে তুমি আমাকে একটা প্যারাগ্রাফ মানে কিছু মানে কিছুই লেখে না, সে খুব ওই ইংলিশেও খুব ভালো কথা বলছে। আমি বললাম যে তুমি একটা আমাকে প্যাসে লিখে দাও যে হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট। সে একদম কাগজ নিয়ে বসে 1 পেজে লিখে ফেললো যে হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট। তো সে তো জানে প্রসেসগুলো এরপরে কি, এবং ওটাকে কিভাবে কি বলবো যে মোর ভিজুয়ালাইজ এবং অ্যাট্রাকটিভ করা যায়, যেটাকে ওদের ভাষায় বলা হয় যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ। প্রিয় বিষয়ের উপরে তুমি ওকে এসে লিখতে দিয়েছো। এখন সে লেখা শুরু করলো, তো লিখতে গেলে দেখা গেল সে অনেকগুলো স্পেলিং ভুল করছে, গ্রামার ভুল করছে। তখন এগুলো নিয়ে কথা বলা যায় যে এটা তো এম এর সাথে তারপরে তো আইএনজি দিতে হবে, এই ভার্বটা তো এইভাবে দিলে হবে না, এটা তো তুমি রিড আউট করো ভালো শোনায়। তখন বলছো ও হ্যাঁ এগুলো তো আমার দেখা দরকার। তো এটা একটা মানে ওয়ে যে তার একাডেমিক জায়গায় ঢোকা হচ্ছে কিন্তু তার ইন্টারেস্টের জায়গাটা দিয়ে সময়টা দিয়ে দেওয়া হচ্ছে। সো এই বাচ্চাটার ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম কিছু একটা বের করতে পারলে মানে খুব হেল্প হবে আর কি। সেটাই, মানে এটা কিন্তু ইটস আ ভেরি কমন প্রবলেম এখনকার যুগের, যেটা করোনার পর থেকে মানে খুব বড়ভাবে তৈরি হয়েছে। করোনার সময় আমরা সবাই বাধ্য হয়েছি ওদের হাতে মোবাইল, ইন্টারনেট এটা দিতে। তার আগে এই জিনিসটা ছিল না। এর আগে বাবা মার কাছে মোবাইল ছিল, তারা খুব কন্ট্রোল ওয়েতে এটা ম্যানেজ করতে পারতেন, কিন্তু করোনার পর থেকে আর এটা ম্যানেজ করা যায়নি, বরং এটা অ্যাডিকশনটা একটা মানে ড্রামাটিক্যালি বেড়ে গেছে। আর এখনও আমাদের ওই করোনার পরও অনেক ক্লাস অ্যাসাইনমেন্ট এগুলো মোবাইলে থাকে, টিচাররাই দেন, যে কারণে আমরাও বাধ্য হই মোবাইলে ওদেরকে সময় দিতে, ওদের হাতে ছাড়তে। সো এই বাচ্চাটা তো নিয়েছে, অনেক নর্মাল বাচ্চাই এখন হাতে মোবাইলটা থাকে, এবং আমরা বুঝতে পারি না যে ওকে আসলে পড়ছে, অ্যাসাইনমেন্ট করছে নাকি মোবাইলে এমনিতেই টাইম পাস করছে। তারপরে ওরা গ্রুপে ফ্রেন্ডশিপ হয় ওদের, হ্যাঁ অনেক গ্রুপ থাকে ওদের, ইনস্টাগ্রাম ফ্রেন্ডশিপ থাকে, ওদের স্ন্যাপচ্যাট থাকে, অনেক কিছু ওরা গ্রুপ করে ফেলে, এবং গার্জিয়ান লেভেলে ডিফারেন্ট গ্রুপ কিন্তু হয়। হ্যাঁ, তখন হয় কি মানে সময় যে কোথায় কিল্ড হচ্ছে ওরা কিন্তু বুঝতে পারে না, এবং গ্রুপের মধ্যেও আবার অনেক মানসিক দ্বন্দ্ব হয়, হয় না, যে একজনের নামে ব্যাকবাইটিং হচ্ছে, আরেকজন হয়তো গ্রুপে কম আসছে, তার ব্যাপারে কথা হচ্ছে, সে আবার পরে আপসেট হয়ে যাচ্ছে, এরকম করে না মানে ওইগুলোতেও কিন্তু অনেক এনার্জি, মানসিকভাবে অনেক ক্ষতি হয় ওদের, এবং একটা সাব গ্রুপ তৈরি হচ্ছে, গ্রুপের মধ্যে সাব গ্রুপ তৈরি হচ্ছে, সেখান থেকেও আবার নানান রকম ইস্যুস তৈরি হয়, মানে ভীষণ। তারপরে ওখানে মানে নানান রকম অ্যাবিউজ চলতে থাকে, মানে হয় না যে নানান রকম ড্রেস নিয়ে, ওর লাইফ নিয়ে হয়তো কোনো কিছু খুব মানে হয় না ডেরোগেটরি কিছু বলে দিল, অপমানজনক কিছু বলে দিল, তখন সেইটা আবার গ্রুপের অন্যরা আবার তার সাপোর্টে চলে আসলো। এই যে গেমগুলো আমরা সাইকোলজিক্যাল গেমগুলো যে হয় আর কি, সো এটা বিরাট একটা বড় একটা গেমের মানে ওই ওটা হচ্ছে একটা হচ্ছে মোবাইলের গেম, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল গেমের একটা বিরাট মানে সুযোগ তৈরি হচ্ছে। ওরা এই 20-এর পর থেকে যারা মোবাইল বা ইন্টারনেট পেয়েছে, ওরা এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে আমাদের জেনারেশনে অনেক কিছু জানি না, পারি না যেটা ওরা পারে। এই কারণে হয়তো আমরা অনেক কিছু ওদের ট্র্যাকও করতে পারি না। ওই তো বললো না যে ভদ্রলোক ভাই বললো না যে সব বন্ধ করে রেখেছে, আমরা এটা খুলতে পারছি না, খুলে যে দেখবে সে এমন ভাবে বন্ধ করেছে, বিকজ হি নোজ হাউ টু ডু ইট। তো সেই জায়গাটা আসলে খুব কঠিন আসলে, যেটা মানে আমরা বলছি যে কোভিডের সময় থেকে তো এটা একটা ধাক্কা হয়েছে, কিন্তু আমার কাছে যেটা লাগে আমরা যেখানে আটকে গিয়েছি,
আমরা প্রযুক্তির ব্যবহার করছি, কিন্তু প্রযুক্তি কি করে ব্যবহার করতে হয়, যেটা উন্নত বিশ্বেও তো প্রযুক্তি, মানে আমার মনে আছে আমি যখন 2002-তে আমেরিকা গেছি, আমি কিন্তু কারো হাতে কোনো মোবাইল দেখিনি, কিন্তু 2002 অনওয়ার্ডস বাংলাদেশে কিন্তু রাস্তাঘাটে মানুষের হাতে মোবাইল, তাই না? যে গ্রামীণ ফোনের ল্যান্ডফোন এখনো আছে, মানে আমি তখন চিন্তা করছিলাম যে এরা তো অনেক আগে থেকে প্রযুক্তি পেয়েছে, কিন্তু রাস্তাঘাটে বাসে ট্রেনে আমি কারো হাতে কোনো সেলফোন দেখি নাই। তো ওরা না ওরা ট্রেন করতে পেরেছে মানুষকে যে কিভাবে মোবাইল ফোন ইউজ করবে। যেমন প্যারেন্টাল গাইডেন্স বলে একটা ব্যাপার আছে, পিজি বলা হয়। সো আমাদের এখানে পিজি বলে কিছু নাই, আমরা পিজি বলে যে একটা জিনিস আছে ছোট বাচ্চাদেরকে যে প্যারেন্টাল গাইডেন্সের মাধ্যমে এই যন্ত্রগুলো শেখানো দরকার। ও কিন্তু সব কন্টেন্টে ঢুকতে পারবে না, কোন কন্টেন্টগুলো ওর জন্য ওর যে বয়সের জন্য যে উপযুক্ত না সেই জায়গাগুলো কিন্তু ক্লোজ করার উপায় থাকে, এবং সেগুলো কিন্তু স্কুলে ওরা শেখায়, যার জন্য ওদের দেশে কিন্তু এটা নিয়ে বিরাট একটা সমস্যা হয়নি। কোভিডের পরেও কিন্তু এই বিষয়টা কিন্তু বড় করে আসেনি। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের এক তো প্যারেন্টাল গাইডেন্স নাই, আমাদের স্কুলগুলাতে ছোটবেলা থেকে কোনো লাইফ স্কিল শেখানো হয় না। আমরা তো কমিউনিকেশন স্কিলই জানি না, সেটাই তাই না? যে প্রেমে পড়ে যাচ্ছে টিনেজে। আচ্ছা, একটা ফোন আছে, আমরা একটু ভাবছিলাম যে একটু ভিতরে ঢুকবো, একটু ফোনটা নিয়ে আসি তাহলে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শুনছি। আমি রাজশাহী থেকে বলছিলাম ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ শুনছি। আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের আলোচনা শুনছিলাম আর কি অনেকক্ষণ। তো আমরা যে সমস্যাগুলো ফেস করছি বা করে আসছি আর যে বিষয়ে আপনি পরামর্শ দিয়ে থাকেন, আসলে সাইকোলজিক্যালি যে সমস্ত বিষয়গুলো আপনি পরামর্শ দেন সেগুলো দেখা যায় না। এগুলো মানসিক বিষয় বা আত্মিক বিষয়, বৃহৎ থেকে উপলব্ধির বিষয়, এগুলো উপলব্ধি করা যায় কিন্তু দেখানো যায় না বা বলাও যায় না, ভাষা দিয়ে প্রকাশ করা খুব কঠিন কাজ। তারপরেও আপনি চেষ্টা করে আসেন বা চেষ্টা করে আসছেন দীর্ঘদিন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এখন বয়স বা এজ, স্ট্যান্ডার্ড, তারপরে কোয়ালিটি, স্ট্যাটাস, এগুলো কিন্তু ভ্যারি করে বিভিন্ন সময়। সবার ক্ষেত্রে কিন্তু একই পরামর্শ প্রযোজ্য এবং কার্যকরী হয় না। আমরা অনেক সময় পরামর্শ দিতেই পারি, কিন্তু আসলে ফলপ্রসূ হওয়া বা করাটা খুব কঠিন কাজ। এখান থেকে আমরা আজ থেকে 20 বছর আগে যখন প্রথম মোবাইল আসলো তখন কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমরা কোথায় পৌঁছাবো। আজকে আমরা অবক্ষয়ের একেবারে ক্লান্তি বা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তাই কি? আমার তো মনে আরো বাকি আছে অবক্ষয়। হ্যাঁ, শেষ প্রান্তে পৌঁছেছি বলে মনে হয় না। না না, আরো আছে, কিন্তু যেখানে পৌঁছেছি এর পিছনে গেলে বোধহয় আর যাওয়ার রাস্তাই নাই, বোধহয় আর যাওয়ার প্রয়োজন নাই শেষ হওয়ার জন্য। এখন আমার চাওয়া বা পরামর্শ বা আমরা আপনার সঙ্গে কোঅপারেট করতে চাচ্ছি আমি এই বিষয়গুলো, যে এখান থেকে বের হওয়ার আসলে রাস্তা কি, আমরা কি করতে পারি। আমরা বলতেই পারি মাত্র, কিন্তু আসলে বের হওয়া কি খুব সহজ? কোথা থেকে বের হওয়া? এই যে যেখানে আমরা কষ্ট পাচ্ছি, এই যে হচ্ছিল যে কেউ একজন বিপদগামী হচ্ছে বা কুপদগামী হচ্ছে বা আমাদের গাইডলাইনে থাকছে না, তার সঙ্গে আমরা একমত হচ্ছি না, হতে পারছি না, সবাই হচ্ছি না, তার সঙ্গে শেয়ার করছি না কেউ। আসলে খারাপকে কি কেউ শেয়ার করবে? খারাপের সঙ্গে খারাপটা খারাপই, মানে এটা খুব জেনারেলাইজড একটা জায়গায় চলে গেলাম আমরা, খুব সাধারণীকরণ হয়ে গেল। কোন ব্যাপারে বিপদগামী হচ্ছে? আমরা তো মোবাইল এডিকশন নিয়ে কথা বলছিলাম, সেটার কথা বলা হচ্ছে কি? আমি হয়তো যে কথা বলতে চাচ্ছি আপনি উপলব্ধি করতে পারছেন যে অবক্ষয়গুলো আমাদের হয়েছে আর কি। অবক্ষয় তো অনেক রকম হয়েছে, কোনটার কথা একটু স্পেসিফিক হলে না আমাদের আলোচনাটা একটু একটা জায়গায় থাকতে পারে। পরবর্তী জেনারেশন, যেটা আমাদের নেক্সট জেনারেশন, তাদেরকে নিয়ে যে অবক্ষয়ের মধ্যে যাচ্ছি আমরা, নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশন বলতে আমরা কোন বয়স থেকে কোন বয়সটা মেন করছি? যেমন আজকে আপনাকে আমাকে প্রাধান্য না দিয়ে এই যে ছাত্র বৈষম্য বা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যায়ে পর্যন্ত এক পর্যায়ে আসলাম আমরা, তখন কিন্তু তাদেরকে বাহবা দিলাম এবং আজকে বলছি যে তরুণদের দিয়ে দেশকে সাজানো যাবে নতুন ভাবে। আমাদের কিন্তু প্রাধান্য আর প্রয়োজন নাই মনে হচ্ছে। ঠিক তেমনি যাদেরকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তরাধিকার বা ভালো কিছু আশা করতে চাচ্ছি আর কি, বা ভালো কিছু আশা করি আমরা, তাদের কথা আমি বলছি আর কি। তাদের কাছ থেকে আমরা ফিডব্যাকটা পাওয়ার প্রত্যাশা করছি যেভাবে, সেভাবে পাচ্ছি না কিন্তু আসলে।
আর হয়তো এই জন্য তারাই দায়ী তা না, আমি বলছি না কিন্তু যে তারাই দায়ী, তারা তো একেবারেই দায়ী না। আমি আমার অবজারভেশন হচ্ছে তারা একেবারেই দায়ী না, কারণ প্রজন্মকে আমরা তো সুন্দর করে সুষ্ঠুভাবে বড়, আমাদের দেশের পুরা নেট মানে পুরো সিস্টেমটা কিন্তু একটা সুন্দর মানুষ তৈরি করার জন্য সিস্টেমটা তৈরি হয়নি। মানে আমি এডুকেশন সিস্টেমটাকেও ইনক্লুড করে বলছি, ফ্যামিলি সিস্টেম তো একটা আছে, কিন্তু এখানে বড় পরিসরে যেটা হচ্ছে এডুকেশন সিস্টেমটা আমাদের ঠিকমতো কাজ করছে কিনা। আমরা বাচ্চাদেরকে কোথায় পাঠাচ্ছি? একটা খুপড়ির মধ্যে পাঠাচ্ছি, তাই না? তারা খেলার সুযোগ পাচ্ছে না, তারা হাতে কলমে কিছু শেখার সুযোগ পাচ্ছে না। তাহলে আমরা ওদের কাছ থেকে এত কিছু কেন আশা করি? আমি তো বলবো যে যারা আন্দোলনে রক্ত দিয়েছে, মানে এটা তো আমরা তো সবসময় বলতাম এটা ইন্টারনেট জেনারেশন, এরা কিছু জানে না, সারাক্ষণ নেট নিয়ে পড়ে থাকে, তারা তো রক্ত দিয়েছে। কাজেই মানে আমরা যে এত হতাশ হব সেটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। আমি মানে এই আন্দোলনের জায়গা থেকে আমি এটা আমার অনুভব থেকে বলছি আর কি। আমি পুরো অবক্ষয় বলতে, তুমি কিছু বলতে চাইছো? মানে আমরা পলিটিক্যাল দিকে না যাই। হ্যাঁ, যদি আমাকে একটু স্পেস দেন আর কি, আমি একটু কথা বলতে চাচ্ছি আমার একটু, যদি আমাকে দেন স্পেস। যেমন আপনার কথা উল্লেখ করতে পারি, বা আপনার জেনারেশন বা আপনার সময়ের কথা বলতে পারি আমি, যে যেমন আপনি বা আমি বা আমরা বা অনেকেই আছি যাদের উল্লেখ করতে পারি আমরা, যা সমাজে যাদের যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বলে মনে করি, তারা তো একসময় আমরা ছাত্র ছিলাম আর কি। আপনি ছাত্র ছিলেন, আমিও ছিলাম। তা আমাদের সময় তো আমরা সেই স্পেস থেকে আমরা উঠে এসেছি, সেখান থেকে উঠে এসেছি আমরা। তা আমাদের মধ্যে কি সেই অবক্ষয়টা ছিল? সেটার কারণগুলো খুঁজে বের করতে হবে আমাদের, তাই না? প্রশ্নটা যখন আমরা করছি, কারণগুলো কিন্তু আমাদেরই খুঁজে বার করতে হবে। নিশ্চয়ই কারণ আছে, তাই না? যুগের পরিবর্তনটা তো দেখতে হবে আমাদের। সেখানে আমরা বড় একটা ক্যানভাসে নিয়ে যাচ্ছি তো ব্যাপারটা, একটু স্পেসিফিক আলোচনা হলে ভালো হয়, কারণ বড় ক্যানভাসে হলে আমরা কিন্তু হারিয়ে যাব আলোচনা করতে গিয়ে, কোথা থেকে কোথায় যাব কিছু ঠিক থাকবে না। আমাদের কাছে কোনো স্পেসিফিক কোশ্চেন কি আছে? আমরা কিন্তু পরামর্শ দিচ্ছি না, এই অনুষ্ঠানটা পরামর্শ দেবার অনুষ্ঠান না, আমরা কিন্তু একটা আলোচনা করছি। হ্যাঁ, আমরা কেউ কাউকে পরামর্শ দিয়ে কিন্তু পথ দেখাতে পারে না, আনলেস সেই মানুষটা নিজেই পথটা নিজে দেখে। হ্যাঁ, আমরা শুধু একটু সূত্রটা মানে ছোট করে একটু সূত্র ধরিয়ে দেবার চেষ্টা করছি, বাকিটুকু পথ সে তাকে খুঁজে নিতে হয়, সে কোথায় গিয়ে হেল্প পাবে, হেল্পটার অর্থটা কি। এই যে আজকে আলোচনা করছি, আমরা যারা থেরাপি করছি আমাদের নিজেরও থেরাপি নিতে হয়, আমরা একটা বিষয়ের উপরে আলোচনাটার অবতারণা করি, তারপরে হয়তো বিভিন্ন ধরনের ফোন আসে, আমরা কিন্তু পরামর্শ দিচ্ছি না। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি জাস্ট ফিনিশিং দিচ্ছি আমি এইভাবে যে আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আপনি আপনার জায়গা থেকে একটা সার্কেল থেকে আপনি তো টোটাল ফিগারটাকে আপনি নিতে পারবেন না, আপনার অ্যাবিলিটিও নাই, ক্যাপাসিটিও নাই। আপনি একটা নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে আপনি কাজ করতে বা সুযোগ পাবেন বা সময় পাবেন। সবাই তো নিজস্ব সার্কেল থেকে যদি সেভাবে ভাবি আমরা, তাহলে বোধহয় আমাদের সামাজিক উন্নয়ন বা সংস্কার বলি বা আমাদের মানসিক উন্নয়ন বলি বা আমাদের যা চাওয়া পাওয়া সেটার সঙ্গে আমাদের সঙ্গতি থাকবে, বা সবাই যদি আমরা স্বার্থপর না হই, নিজের জায়গা থেকে যদি আপনার মতো করে বা আমাদের মতো যারা ভাবি একটু চিন্তা ভাবনা করি বা একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি বা একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যদি কারো একটু ভালো হয়, সামান্য একটু হলেও যদি ভালো হয়, তাহলে হয়তো সম্ভব। আমাদের আলোচনার জন্য কথাগুলো বলো, পরামর্শের জন্য কিছু বলিনি আমি আজকে। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছিলাম যে একজন ব্যক্তি দিয়ে বা দুজন পাঁচজন দিয়ে তো আর এটা হবে না, সবাইকে ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে। আমি যেটা ফিল করি আমাদের এডুকেশন সিস্টেমটা আসলে কখনোই ঠিক মতো কাজ করেনি আর কি, ওখানে আমাদের ইয়েটা রয়ে গেছে, ঘাটতিটা রয়ে গেছে। এখন শেষ কথা বলবো, আপনি ফিজিক্যালি কেমন আছেন? এটা এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু নয়। থ্যাংক ইউ। না, আপনার ভয়েস হয়েছে তাই বলছি। থ্যাংক ইউ ফর আস্কিং মি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে একটু ফেরত আসি, কিছু অ্যাড করতে চাচ্ছি? না ম্যাডাম, আপনি যে জায়গাটাতে ছিলেন ইন্টারেস্টিং একটা জায়গায়, যে ওইটা যদি আবার মানে ওখান থেকে আমরা রিজিউম করি, বলছিলাম যে জীবন দক্ষতার যেটা WHO যে 10টা জীবন দক্ষতার কথা বলেছে না, স্ট্রেস ম্যানেজমেন্ট, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস, তোমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এই যে জায়গাটা সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম ডেভেলপমেন্ট, 10টা লাইফ স্কিলের কথা বলেছে, যেটা কিন্তু উন্নত বিশ্বে বেশ কিছু জায়গাতে ছোটবেলাতে এখন আর কোনো পড়ায় না।
হ্যাঁ, মানে আমার কাছে একজন বিদেশে থাকা একজন বিদেশে থাকেও বাংলাদেশে এসে সেশন নিয়েছে। ও ফিনল্যান্ডের কথা বলছিল, ফিনল্যান্ডে ওর পরিচিত একজন আছে যেখানে 9 বছরের আগে ওরা কিছু লেখাইনি। ওকে ওই যার কথা বলছিল সে 9 বছর বয়সে প্রথম লিখতে শিখেছে। এবং জাপানে আমি জানি ওরা একদম শুরুতে কিছু শেখায় না, পড়ালেখার ধারে কাছেও নাই। ওরা জিনিস কেনে, জিনিস কি করে, বিশেষ করে ফিনল্যান্ডেও যেটা হচ্ছে জিনিসপত্র বিক্রি করছে, অল্প জিনিস ওদেরকে দেওয়া হয় হাতে, ওরা বিক্রি করে। ও পয়সা গুনে গুনে ঠিক করে যে কত নিল, কত বাকি থাকলো। ও কিন্তু কাগজে কলমে শেখে না, মানে লার্নিং বাই ডুইং যেটা বলা হয় আর কি। তো সেই লার্নিং বাই ডুইং আমাদের তো সেটা নাই। প্লাস যেটা লাইফ স্কিলগুলো, যেটা 10টা লাইফ স্কিল, মানে প্রত্যেকটা লাইফ স্কিল ওই যে প্রেজেন্টিং ইয়োর সেলফ ইন ফ্রন্ট অফ অ্যান অডিয়েন্স। মানে আমি যখন ক্লাস নিয়েছি, প্রথম ক্লাস নিয়েছি বিশ্ববিদ্যালয়ে, আমার তো এর আগে ক্লাস নেবার কোনো অভিজ্ঞতা ছিল না। আমার ক্লাসে মাত্র 10 জন না 12 জন ছিল, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, ছোট্ট একটা গ্রুপ। আমি কাঁপছিলাম, আমার গলা যে কাঁপছে আমি বুঝতে পারছি। তো সেই প্রথম দিনের ক্লাসের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে ছোট ক্লাস, ছোট নাম্বার, স্টুডেন্ট নাম্বার কম হোক বেশি হোক ব্যাপার না, ডায়াসে দাঁড়ানো, মানে একটা পোডিয়ামে দাঁড়ানো, এটাই কিন্তু, এটার জন্যও কিন্তু প্রস্তুতি থাকে না আমাদের। রাইট। আমি কিন্তু স্টেজে অনেক পারফর্ম করেছি ছোটবেলা থেকে, কিন্তু আমার মনে হচ্ছিল যে স্ট্যান্ডিং in front of the students is a different kind of experience. আগে কখনো স্টুডেন্টদের সামনে দাঁড়ায়নি। জি, আমি একটু অ্যাড করব। মানে আমার ওই যে লাস্ট ব্যক্তি যিনি ভদ্রলোক যে ফোন করলেন, ওনার যে মানে ওভারঅল অবজারভেশন জেনারেশন নিয়ে এবং আমরা আগে ভালো ছিলাম এখন কেমন, সেটা একটা ফিনোমেনা দিয়ে ব্যাখ্যা করা যায়, যেটাতে মেমোরিতে বলা হয় যে রেমিনিসেন্স বাম্প বলে একটা টার্মিনোলজি আছে। যে আপনাকে যদি রিকল করতে বলা হয় যে আপনার লাইফের মেমোরি বা স্মৃতিগুলো, যেটা তুমি রিসার্চ করেছো, হ্যাঁ, কোন বয়সে স্মৃতিগুলো বেশি আসবে। সো 15 থেকে 25। সো প্রত্যেকটা মানুষই দেখবেন যে তার গোল্ডেন টাইমটা হচ্ছে 15 থেকে 25, ওখান থেকেই বেশি মেমোরি আসবে। সো এটা এখন আমি যখন বলছি তখন আমি আমার 15 থেকে 25 বলছি, তো ওইটা সবচেয়ে বেস্ট টাইম। ওই সময় খুব ভালো ছিল, আমরা সবার সাথে যোগাযোগ করতাম। আমার কিন্তু চাইল্ডহুড অনেক বেস্ট মনে হয়। তো এই জন্য 15 থেকে 25 না, এই জন্য দেখবেন যে এটা সবাই এরকম বলে যে আমারটা ভালো ছিল বা ওই সময়টা ভালো ছিল, এখনটা খারাপ হয়েছে। হ্যাঁ, সো এখন যারা 15 থেকে 25, যারা ওই সময় ব্যান্ড সঙ্গীত শুনতো, এখন যারা ব্যান্ডকে ঘৃণা করে, তারা যখন 15 থেকে 25 ছিল তখন ওই সময়কার ব্যান্ড তারা কিন্তু শুনতো। তখন তারা কিন্তু ওইটাতে রক মিউজিক ওইটা বলতো। আবার এখন যারা শুনছে এদেরটা যে একটু ডিফারেন্ট, এরা বলছে এটা কোন ধরনের গান শুনছে, কোন ধরনের টেকনোলজি ইউজ করছে। সো এই আপেক্ষিকতা বা এই রিলেটিভ যে একটা অবজারভেশন, এবং এটা আপনি যেটা ঠিকই বলছেন যে এটা খুবই সরলীকরণ কথাবার্তা। হ্যাঁ, এবং ওই যে মান খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে, এটা যেমন বলে বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলে যে একসময় খুব ভালো মান ছিল শিক্ষার, যেমন আপনি বলেন খুব একসময়, ব্যাপারটা আসলে তা না। প্রপোর্শনালি কতটুকু ছিল সেটা একটা দেখা বিষয়, যে আনুপাতিক হারে কত ছিল। আগে একটা জেলা থেকে ধরুন যে 2 জন ফার্স্ট ডিভিশন স্টার পাইছে, সবাই তার বাসায় যেত, কিন্তু ওই 2 জনেই ছিল। কিন্তু এখন যে অনেকে A+ পাচ্ছে, তার মধ্যে তো আবার অনেক ভালো ভালো জায়গায় চাকরি পাচ্ছে, চান্স পাচ্ছে এবং কাজ করছে। সেই যে বিষয়টা মানে মাথায় রাখা আর কি, আনুপাতিক হারে মাথায় রাখা। এবং ওই আপনার আরেকটা কথা যে আমরা ওইভাবে অতটা হতাশ হওয়ার কিছু নাই, এবং এই জেনারেশন তো প্রমাণ করেই দিছে যে তারা একেবারেই কিছু না। সো ওইটাও মাথায় রাখা, এবং সরাসরি এরকম যে ধারণাগুলো থাকে না, সেগুলো আমাদের একটা দূরত্ব তৈরি করে। যে এরা হচ্ছে, মানে ওদেরকেও এনকারেজ করার অনেক বিষয় আছে, মানে এনকারেজ না করলে ওরা, মানে ওদের তো আস্তে আস্তে আরো হতাশ হয়ে যাবে। ওদের সাইকিটা ধরতে কিছু জানো না, তোমরা কি করো, তোমার সম্মান করতে জানি না, মানুষকে সম্মান করতে জানি না। আমরা যখন খুশি, যেমন উনি বলছেন যে আমরা কি ওরকম মানে ধরেন যে খারাপ আচরণ বা বেয়াদবি করছি কিনা, উনি করছে কিনা, কিন্তু উনার ক্লাসে তো আরো 120 জন ছিল, ওই পিছনে থেকে তো আরো 10 জন তো পিছন থেকে চলে যেত ক্লাস থেকে। হ্যাঁ, স্যাররা চিল্লাইতো, হ্যাঁ, ডাস্টার ছুঁড়ে মারতো এক সময়। এখন তো এটা করা যায় না, তাই না? এখন তো ক্লাস একটা মানে আপনার যে পানিশমেন্ট, তো কর্পোরাল পানিশমেন্ট তো ব্যান্ড হয়ে গেছে। সো এটা করে আবার অনেক টিচার হতাশ হয়ে গেছে যে কি অবস্থা। এখন ক্লাসরুম ম্যানেজমেন্টে আবার সমস্যা হচ্ছে, কারণ টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয় না যে হাউ টু ম্যানেজ এ ক্লাসরুম, ওই ট্রেনিং নাই তো টিচার। এটার সাথে আমি একটা লাস্ট পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, সেটা হলো যেমন ওই যে ফিনল্যান্ড বলেন বা জাপান বলেন, ওদের দেশের যে বিষয় এটার সাথে আমাদেরগুলো আসলে হুবহু অনেক সময় মিলে না। হ্যাঁ, তো এখানে কালচারাল একটা যে ব্যাপার আছে, আমার মনে হয় যে আমাদের দেশের এডুকেশন সিস্টেমে আমাদের কালচারাল কনটেক্সটের একটা নির্যাস থাকা দরকার। বাইরের জিনিসগুলো আমরা রেপ্লিকেট করতে পারি, কিন্তু অনেক সময় এটা ওয়ার্ক করে না। রেপ্লিকেশনের কথা বলছি, আমাদের যে
বাচ্চাদেরকে যে আমরা চাপিয়ে দিই ছোটবেলাতে, ওদের ব্রেনটা রেডি থাকে না। কারণ এটা হচ্ছে আমরা ওই যে অধিকাংশ ওই যে মানে কলোনিয়াল যে বিষয়গুলো থাকে ওখান থেকে ওইটা পাওয়ার জন্য, ওইটা ধরার জন্য ওই জায়গায় ফ্রেস করতে গিয়ে আমরা এটা করছি। কিন্তু আমাদের রুটে কিছু নলেজ আছে, আমাদের মাটি, আকাশ এবং আমাদের আবহাওয়া, আমাদের যে সংস্কৃতি থেকে যে বিষয়গুলো আসছে সেগুলো যদি আমাদের এডুকেশনে ভাবে ইন্টিগ্রেট করা যেত বা এখান থেকেই যদি হইতো। মানে আমার শুধু একটাই কথা আজহার, যে আমরা স্কুলটাকে ইন্টারেস্টিং করতে পারিনি, সেখানেই আমার মনে হয় আমরা মার খেয়ে যাচ্ছি। স্কুল শুড বি ভেরি ইন্টারেস্টিং ফর দ্য চিলড্রেন, যাতে ছোটবেলা থেকে পড়ালেখাকে ভালোবেসে বড় হয়। সেখানে কিন্তু মানে ওয়েস্টার্ন ইস্টার্নের ব্যাপার না, এটা হচ্ছে স্কুলটাকে আমি যাতে ভালোবাসি, স্কুলে আমি খুশি হয়ে স্কুলে যাই। স্কুল মানে পড়ালেখার মানে বোরিং সেটা যেন না হয়। স্কুল এডুকেশন শুড বি ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ মাই টেক অ্যাওয়ে আর কি। হ্যাঁ, সো আর দুই একটা কথা শেষ করতে হবে, আমাদের সময় শেষ। সরি, আমরা অন্য আজকে ফোন একটু ডিস্টার্ব ছিল, ওদের ফোন কম এসছে, আমরা তারপরেও আলোচনা করেছি। তো আমরা আগামীতে আশা করছি আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হবে। আজকে আমরা একটু নিজেরাই আলোচনা বেশি করলাম। আগামী অনুষ্ঠানে হয়তো আবার দেখা হবে সবার সাথে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে, যখন একটি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় মেয়ে সন্তানটি কখনো জানতে পারে তাই শৈশবের কোনো একটি সময়ে 18 বছর বয়সের মধ্যে যে সে খুব আকাঙ্ক্ষিত সন্তান ছিল না, কারণ তার আগে একটি কন্যা সন্তান তার বাবা মার হয়ে গেছে, তখন সে আবারও একটি কন্যা সন্তান হয়েছে, সে খুব কাঙ্ক্ষিত সন্তান ছিল না, সে হয়তো দ্বিতীয় বা তৃতীয় কন্যা সন্তান, তাহলে সেটি তার মানে নিজের প্রতি নিজের গ্রহণযোগ্যতাটা সেটাকে কমিয়ে দিতে পারে কিনা, সেরকম আমরা একটু বোঝার চেষ্টা করব যে সে দ্বিতীয় বা তৃতীয় কন্যা সন্তান হিসেবে নিজেকে কি অগ্রহণযোগ্য মনে করতে পারে কিনা, পরিবারের কোনো অন্যরকম চাহিদা ছিল সেটা হয়ে ওঠেনি, সেটার কারণে। আমরা আশা করি আগামীতে সেটা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।